হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যান্ড আমাদের এইচএসসি 26 কোয়ার্টার 2 এর একেবারে শেষ ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। আমি শরীফুল ইসলাম শুভ, ফিজিক্স মেন্টর শিক্ষক। আপনার সাথে আজকে আবারও নতুন করে শেষ বেলায় পরিচিত হচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি শুনলাম আপনারা আজকে হচ্ছে বিকাল ৪টা ৪:৩০ থেকে ক্লাস শুরু করছেন। ৩টা ক্লাস অলরেডি হয়ে গেছে, ৪ নাম্বার ক্লাস। তো এতক্ষণ ধরে ধৈর্য রাখা খুবই টাফ, তাও আবার অনলাইনে। বাট এরপরও আপনারা অনেক মানুষ কানেক্টেড হয়েছেন। আই এম ভেরি মাচ হ্যাপি টু সি আ লট অফ পিপল being connected here in my online class. And as I have already said in the very first lecture of Newton mechanics that unless this chapter is gonna finish, this quarter will not be finished. অ্যান্ড এটাই কিন্তু হয়েছে আমাদের এই কোয়ার্টারের লাস্ট ক্লাস আজকে, এবং আজকেই হচ্ছে নিউটন মেকানিক্স এর লাস্ট ক্লাস, যেটা একটু আগে ভাইয়া ভিডিও করে আপনাদের গ্রুপে দিছিলাম। সো হ্যাঁ, ফাইনালি এই চ্যাপ্টারের লাস্ট ক্লাসের মধ্য দিয়ে হচ্ছে আপনাদের এই কোয়ার্টারটা শেষ হচ্ছে। আমাকে সালাম জানিয়েছেন অনেকে, ওয়ালাইকুম আসসালাম। তো এই কোয়ার্টারে আর ভাইয়াদেরকে সালাম জানাতে পারবেন না, তাই না? সবকিছু একসঙ্গে শেষ হয়ে যায়, এই কোয়ার্টারও শেষ হয়ে যাচ্ছে। ওকে, ওকে। সো আমরা এই কোয়ার্টারে আসলে আপনাদের সাথে ২ টা অধ্যায় নিয়ে ক্লাস করছি। একটা ছিল মনে হয় ভৌত জগৎ পরিমাপ। ওই চ্যাপ্টার থেকে খুব একটা প্রশ্ন হয় না, খুব একটা সিগনিফিকেন্ট চ্যাপ্টারও না। শিখার তো সব চ্যাপ্টারে কিছু না কিছু আছে। বাট নিউটন মেকানিক্স এমন একটা চ্যাপ্টার ছিল, কি আর বলবো? সেই চ্যাপ্টারটাতে আসলে শুরু আছে শেষ নাই। আপনারা অলরেডি দেখছেন যে আমরা একের পর এক, একের পর এক, একের পর এক টপিক শেষ করছি, বাট তাও টপিক শেষ হচ্ছিল না। এবং দেখতে, দেখতে ২ মাস মোটামুটি টাইম নিয়ে আমরা একেবারে শেষ পর্যায়ের দিকে এসে হচ্ছে শেষ করলাম। ঠিক আছে? তো আজকে আমরা বেসিক্যালি কি করব? আজকে আমরা বেসিক্যালি হচ্ছে অ্যাডমিশন বা অ্যাডভান্স প্রবলেম রিলেটেড ক্লাসগুলো করব। আমাদের প্রতিটা চ্যাপ্টারের শেষে ৩ টা এক্সট্রা ক্লাস থাকে। একটা হচ্ছে এমসিকিউ সলভিং ক্লাস, একটা সিকিউ সলভিং ক্লাস, আর একটা হচ্ছে অ্যাডভান্স প্রবলেম ক্লাস। তো এমসিকিউ সলভিংটা আমি নিছিলাম, এবং আমি খুব করে চাচ্ছিলাম আমাদের নতুন মেন্টরকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। সামনের কোয়ার্টার থেকে তো ইনশাআল্লাহ ক্লাস পাবেনই। যা চেষ্টা করছি যে এমসিকিউ, সিকিউ, অ্যাডভান্স একটা এটলিস্ট ও যেন নেয়। তো আপনাদের সাথে হয়তো অলরেডি নতুন ভাইয়ার পরিচয় হয়ে গেছে। আশা করি আপনারা অনেক এনজয় করছেন। সো তাহলে আমরা আল্টিমেটলি আমাদের লাস্ট ক্লাস শুরু করতে যাচ্ছি অ্যাডমিশন অ্যাডভান্স প্রবলেম বা স্পেশাল প্রবলেম দিয়ে। তো প্রথম প্রবলেমটা আমি শুরু করব। আমরা লাস্ট ক্লাসে যতটুকু মনে পড়ে P61 দিয়ে শেষ করছিলাম। তো P62 এটা দিয়ে আমি আমার প্রবলেম শুরু করতেছি। হুম। তো ভাইয়া বোর্ডে লিখতেছি, আপনারাও চাইলে আমার সাথে হচ্ছে কোশ্চেনটা লিখতে পারেন। তো আমাদের প্রশ্নটা বলতেছে পৃথিবীর আহ্নিক গতিকে 1 ঘন্টার মধ্যে থামাতে হলে কত স্পর্শকীয় বল প্রয়োগ করতে হবে? পৃথিবীর আহ্নিক গতিকে 1 ঘন্টার মধ্যে থামাতে হলে কত স্পর্শকীয় বল প্রয়োগ করতে হবে? আগে ক্লাস করিনি, এইটা কি করতে পারবেন ইনশাল্লাহ? ভাই আমি পরীক্ষার কারণে সবগুলো ক্লাস করতে পারিনি, 6টা করছি, এখন কি বুঝবো? মানে একই কমেন্টই আসলে সবাই ঘুরে ফিরে করতেন। আমি বলবো করেন, ইনশাল্লাহ কিছু না কিছু তো বুঝবেন। নতুন হুডি, হ্যাঁ আজকে প্রথম হুডি পাইলাম, নতুন হুডি পাইলাম। এমসিকিউ সলভিং হবে না? হ্যাঁ, এটা কি বললো? এমসিকিউ সলভিং ক্লাস হয়ে গেছে অলরেডি, শনিবার আমি নিছিলাম, এবং রোববারে আপনাদের সিকিউ সলভিং ও হয়েছে। ভাইয়া সময় কেমনে তাড়াতাড়ি চলে যাচ্ছে, এই সেদিন Q1 শুরু হইলো। এটা ইন্টার লাইফে Q1 থেকে Q5 খুব চোখের পলকে চলে যায়। হ্যাঁ, এবং ইন্টার লাইফে প্রতিটা দিন আপনাকে চিন্তা করতে হবে আগামীকালকে আমার বুয়েট পরীক্ষা, আগামীকালকে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা, আগামীকালকে আমার ঢাকা ভার্সিটি পরীক্ষা। ওই সেন্সিটিভিটি নিয়ে, ওই আবেগ নিয়ে না পড়লে ইন্টার লাইফ আপনার চোখের পলকে চলে যাবে, সিলেবাস রয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই আবেগটা নিয়ে, ওই অনুভূতিটা নিয়ে পড়েন, তাহলে দেখবেন আপনার সময় আরো থাকবে হাতে। যেমন আমার ক্ষেত্রে আমার মনে আছে, আ আমার অ্যাডমিশন জার্নি যখন শুরু হয় বা অ্যাডমিশন জার্নির শেষ দিকে, পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে
আমার আশেপাশে যারা ছিল ফ্রেন্ডরা অনেক প্যারা খাইছে, তার এটা বাকি ওইটা বাকি, এটা কিভাবে করব। কিন্তু আমার অ্যাডমিশন জার্নি ছিল ইন্টার জার্নির থেকে আরো সহজ। মানে আমার ইন্টারে আমি এত প্যারা নিয়ে নিয়েছিলাম যে অ্যাডমিশনে আমার তেমন কোনো প্যারা নিতে হয়নি। কারণ আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ফাইট করছি, প্রতিটা মুহূর্তে ইন্টারে চিন্তা করছি যে হ্যাঁ, আমার হচ্ছে সামনে যে কোনো দিন যে কোনো মুহূর্তে পরীক্ষা হলে আমি যেন প্রস্তুত থাকি। প্রতিটা দিন নিজেকে এক্সেল রাখার চেষ্টা করছি। দ্যাটস আমার জন্য অ্যাডমিশনটা সহজ হয়ে গেছিল। আপনাদেরকেও কিন্তু সেই স্ট্র্যাটেজি আস্তে আস্তে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আলবিদা কোয়ার্টার টু, ভাইয়া এত পড়া পড়বো কিভাবে? এই যে সামনে 5 দিন বন্ধ আছে বা এক সপ্তাহের মতো বন্ধ, এই সময়টুকুকে কাজে লাগাইতে হবে। ছোট্ট ছোট্ট বন্ধ, ছোট্ট ছোট্ট সময়, 1 ঘন্টা 2 ঘন্টা যা পাবেন সব কাজে লাগাবেন। মনে হচ্ছে অনেক বড় কিছু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, বোর্ডে সিকিউ অলমোস্ট সবই কমপ্লিট করছি, শুধু টান বলের গুলো পারি না। সমস্যা নেই, আমরা আজকে কিছু টান বল দেখবো। ওকে, আমিও সেম হুডি পরে ক্লাস করতেছি, মুবাশির বলছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু প্রবলেমটা নিয়ে কাজ করি। প্রবলেমটা কিরকম একটু দেখি। আমাদেরকে বলতেছে এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে আমার পৃথিবী, ঠিক আছে। আমি পৃথিবীটাকে একটু ফিল করে দিই। এই যে পৃথিবী ফিল করে দিলাম। এখন এই পৃথিবীটা কি করতেছিল খেয়াল করেন। পৃথিবীটা নিজের অক্ষের সাপেক্ষে, পৃথিবীটা নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতেছিল। এই যে এই অক্ষের সাপেক্ষে পৃথিবী ঘুরতেছে, এইভাবে ঘুরতেছিল, ঠিক আছে। বা আমি একটু উল্টা ভাবে বলি যে এইভাবে হচ্ছে পৃথিবী ঘুরতেছে। তাহলে পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে এইভাবে রোটেট করতেছিল, এইভাবে রোটেট করতেছিল। তো আমি করলাম কি যে পৃথিবীর এই ঘূর্ণনটাকে থামানোর জন্য এই বরাবর একটা বল প্রয়োগ করলাম। তাহলে আমার অ্যাপ্লাই করা ফোর্সের ডিরেকশন হচ্ছে একদম এই ক্রস। ক্রস মানে কি আপনারা বুঝেন? ক্রস মানে ভাইয়া শিখাইছিলাম যে ক্রস মানে হচ্ছে বলটা ভেদ করে এইভাবে ঢুকতেছে, এইভাবে হচ্ছে একটা বল প্রবেশ করতেছে। তাহলে পৃথিবী তো যেই দিকে ঘুরতে চায়, পৃথিবী যেই দিকে ঘুরতে চায়, আমি ঠিক তার উল্টো দিকে বল প্রয়োগ করলাম। ধরেন এটাকে বোঝা যায় কিভাবে? বোঝা যাওয়ার টেকনিকটা হচ্ছে এরকম। আমার সামনে ধরেন একটা বোতল আছে, আমরা বোতলটাকেই মনে মনে হচ্ছে পৃথিবী ধরে নিই। ধরেন পৃথিবী ঘুরতেছে এই বরাবর, ঠিক আছে। এই যে মাই বোতল লেখা দেখলে মনে হয় ভালো বুঝবেন। এই যে হ্যাঁ, এইটা পৃথিবী ধরেন এই বরাবর ঘুরতেছিল। তো আমি করলাম কি, ঠিক তার অপোজিট দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম। এই যে অপোজিট দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, করে তার ঘূর্ণনটাকে থামাই দিব। তো এইটা হচ্ছে আমার টার্গেট। প্রশ্ন কি, কতটুকু বল অ্যাপ্লাই করা লাগবে। তাহলে দেখেন পৃথিবীর ঘূর্ণন আছে, ঘূর্ণন গতিকে থামানোর জন্য কি দরকার হয় সেটা ফার্স্টে চিন্তা করতে হবে। আমরা জানি যে কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে তাকে থামানোর জন্য বল প্রয়োগ করতে হয়। কোন একটা বস্তুর মধ্যে রৈখিক গতি আছে, ওকে থামানোর জন্য আমাকে একটা বল প্রয়োগ করা লাগবে। তাহলে একটা বস্তু ঘুরতেছে, তার ঘূর্ণন থামানোর জন্য আমাকে ঘূর্ণন বল অর্থাৎ টর্ক প্রয়োগ করা লাগবে। তাহলে আমাকে কি প্রয়োগ করা লাগবে? আমাকে একটা টর্ক প্রয়োগ করা লাগবে। এই টর্ক দিয়ে আমি কি করব? এই টর্ক দিয়ে আমি পৃথিবীর ঘূর্ণনটাকে থামাবো। এখন টর্কের দুইটা সূত্র, টাও ইজ ইকুয়ালস টু আর এফ সাইন থিটা, এইটা একটা সূত্র। আবার টাও ইকুয়ালস টু আই আলফা, এইটা আরেকটা সূত্র। তাহলে আমরা টর্ক রিলেটেড দুইটা সূত্র আমরা জানি। আচ্ছা, তো শ্রাবন্তী, মাহাদি, সেজুতি, নন্দিনী, নির্ঘুম ওরা আমার সাথে খুব পারফেক্টলি ধরে ফেলছে যে হ্যাঁ, টর্ক অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখেন পৃথিবীর রেডিয়াস আর রেখে দিলাম, কতটুক বল প্রয়োগ করতে হবে এফ রেখে দিলাম। এখানে একটা মজার বিষয় যেটা বা ইন্টারেস্টিং বিষয় ধরতে পারার মতো সেটা হচ্ছে, যেহেতু বলছে স্পর্শকীয়, তার মানে বুঝাই যাচ্ছে থিটাটা কত, 90 ডিগ্রি। স্পর্শক বরাবর বল প্রয়োগ করা মানে কি, আমার রেডিয়াসটা, আমি যদি বলি আমার রেডিয়াসটা আর কোন দিকে, এইটা হচ্ছে আমার আর এর দিক, আর ভেক্টরের দিক। আর এইটা হচ্ছে আমার এফ ভেক্টরের দিক। তাহলে এই হচ্ছে আর, আর এই হচ্ছে এফ। তাহলে একটা এটার সাথে কি লম্ব ভাবে ঢুকতেছে, একটা এটার সাথে লম্ব ভাবে যাচ্ছে। তার মানে আমার সাইন থিটাটা কত হবে? সাইন 90। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সাইন 90 ইজ ইকুয়ালস টু আই আলফা। আই কি ছিল? আই কি ছিল ভাইয়া? আই ছিল কারেন্ট, তাই না? কারেন্টের মান কত হয় একটা পৃথিবী যখন ঘুরে? পৃথিবীর কারেন্টের মান কত? কে কে বলতে পারবেন দেখি? আমি একটু নামগুলো পড়বো তাদের, কে কে বলতে পারে যে এইখানে আই আলফা, আই কত অ্যাম্পিয়ার কারেন্ট হবে? কে বলতে পারে? আমি তার নামটা, না ইরফান জাওয়াত রাইট অ্যান্সার দিয়ে দিতে হবে না, রাইট অ্যান্সার দিতে হবে না, কারেন্টের মান বলতে পারতে হবে।
এই যে ইরফান হচ্ছে এবার রাইট বলছে, ও কারেন্ট না ভোল্টেজের মান বলছে 420 ভোল্ট, মুবাশির বলছে 0 অ্যাম্পিয়ার, আর সেই সায়েন্টিস্ট বলছে, হ্যাঁ সায়েন্টিস্ট ড্রিমার বলছে 0 অ্যাম্পিয়ার, অস্থির অস্থির 0 0। হ্যাঁ এটা কারেন্ট তাই না, এটা কারেন্ট। এই তো আপনার অ্যাডভান্স প্রবলেম। আমাদের ক্লাসটার নাম জানি কি ছিল, অ্যাডমিশন। অ্যাডমিশনে যাই যদি বলেন আই ইকুয়ালস টু কারেন্ট, তাহলে তো হইছেই কাজ। আই হচ্ছে জড়তার ভ্রামক। একটা নিরেট গোলক যখন তার অক্ষের সাপেক্ষে ঘুরে জড়তার ভ্রামক কত আসে, 2/5 mr² ইনটু আলফা, তাই না, ইনটু হচ্ছে আলফা, 2/5 mr² ইনটু আলফা। ওকে, তাহলে এখান থেকে এম কাটা যায়, এখান থেকে ও সরি এম তো কাটা যায় না, হুদাই আমি কেন কাটলাম, আর কাটা যায়, একটা আর কাটাকাটি চলে যায়। তাহলে আমরা যদি এবার মানগুলো বসাই, মানগুলো বসালে দেখবেন এই পাশে কি থাকে, এফ ইন্টু সাইন 90 তো 1, এদিকে 2/5, পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻²4 এত কেজি, এটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর রেডিয়াস একটা রয়ে গেছে, তো 6.4 10⁻6। আলফা, আলফা কি ছিল মনে আছে, আলফা ছিল হচ্ছে কৌণিক বেগের পরিবর্তন ডিভাইডেড বাই টাইম। তাহলে আমাদের শেষে তো কোনো কৌণিক বেগ ছিল না, আদিতে কৌণিক বেগ কত ছিল, 2π/24 ঘন্টা, বা 2π/t বলতে পারেন। ইনিশিয়ালি আমার ইনিশিয়াল কৌণিক বেগ ছিল এত, আর আমার কতটুকু সময় লাগছে, 24 ঘন্টা, 24 ইন্টু কত ঘন্টা বলছে, 1 ঘন্টার মধ্যে থামাইতে বলছে। তাহলে আমার টাইমটা আমি একটু মার্ক করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 ঘন্টার মধ্যে আমাকে বেগটা চেঞ্জ করতে বলছে, তাহলে 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারবো এখানে পার্থক্যটা যদি নিই, 2π/t, টি হচ্ছে পৃথিবী একটা পূর্ণ ঘূর্ণন করতে পর্যায়কাল কত, 24 ঘন্টা, 24 ইন্টু 3600, আর নিচে কি আছে, একটা 3600। তাহলে আমরা যদি এই মানটা এখানে বসাই দিই, যে ইন্টু 2π ডিভাইডেড বাই 24 ইন্টু 3600, আর 3600 মিলে 3600², তাহলে আমরা এখানে সবকিছুর মান জানি, একটা জিনিসের মান অজানা, এখান থেকে চলে আসবে স্পর্শকীয় বল, সেটার মান কত। ঠিক আছে, সায়েন্টিস্ট জিমার বলছে এত বড় ধোঁকা না, এই এই ধোঁকা বললাম না, শুভ ভাইয়ের ক্লাস করলে আপনি আর লাইফে ধোঁকা খাবেন না। এই যে কয়দিন পর ভার্সিটিতে উঠবেন, হ্যাঁ আপনাকে কত মেয়ে ধোঁকা দিবে, আপনি যদি ছেলে মেয়ে হয়ে থাকেন ছেলেরা ধোঁকা দিবে, শুভ ভাইয়ের ক্লাস করলে এসব আর ধোঁকা খাবেন না, আগে থেকেই সতর্ক হয়ে যাবেন। এই জন্যই তো ভাইয়া মানে বললাম না, ভাইয়ার ক্লাসে ওই যে আপনারা ভাইরাল করে দিলেন হরর মুভি, হ্যাঁ তারপর হচ্ছে ফানি মুভি, কেমন আছেন ভাই, তো হরর মুভি, ফানি মুভি, সব ধরনের মুভি, হ্যাঁ তারপর ওই যে ঔষধ, সবকিছু দিই, শুধু এগুলাই না, ধোঁকা থেকে কিভাবে বাঁচবেন এটাও কিন্তু ভাইয়া জীবনমুখী শিক্ষা আপনাকে ক্লাসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই সবকিছু থেকে আমরা কি বের করতে পারবো, জাস্ট একটা জিনিস আমার দরকার, ক্যালকুলেটর কি আছে ভাই রুমে? আচ্ছা ক্যালকুলেটর দিয়ে আপনারা বের করেন, আমার ক্যালকুলেটর চলে আসতেছে। আমাকে ফারজানা বলছে 3.102 × 10⁻23, আমি ওকে বিশ্বাস করে লিখে দিলাম, আপনারা একটু বলেন ঠিক আছে কিনা। 10⁻23 এত নিউটন, এত নিউটন। ওকে, ভাইয়া জীবনমুখী শিক্ষা দিচ্ছে, হ্যাঁ আমি তো আমি সব ধরনের শিক্ষা আপনাদেরকে দিয়ে দিব আজকে ক্লাসে। 3. সেজুতি বলছে, রিপা বলছে, ওকে ওকে, তাহলে অনেক মানুষ যেহেতু বলছে, এটা কি আর ভুল হয়, এটা ভুল হওয়ার কথা না। তাও আমি আপনাদের আপনাদের নিশ্চয়তা দিতে আমি একটু কি করি, একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি। 6 × 10⁻24 ইন্টু 6.4 10⁻6 ইন্টু 2π ইন্টু 24 ইন্টু 3600 তার স্কোয়ার, 3.102 মানে 102 একই কথা, 10⁻23 নিউটন। ওকে ডান। তাহলে আমরা এই কালারটা কি কালার আসলো, ওকে ডান। তাহলে আমাদের প্রথম প্রবলেম আমরা শেষ করে ফেললাম। আমাদের আমাদের হচ্ছে P62। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু প্রবলেমটা একবার রিভিউ করে পরেরটাতে যাচ্ছি। পৃথিবীর আহ্নিক গতিকে, মানে পৃথিবী যে নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরে, যেটার কারণে দিন এবং রাত হয়, সেই ঘূর্ণনটাকে থামাইতে হবে উইদিন জাস্ট 1 আওয়ার। তাহলে প্রশ্ন কি, কতটুকু স্পর্শকীয় বল, স্পর্শক বরাবর বল প্রয়োগ করতে হবে। তো আমাদের বলটা এখান থেকে দেখা যাচ্ছে না, আসলে বলটা এই বরাবর তলকে ভেদ করে ঢুকছে। তো আমরা যেটা করলাম, ঘূর্ণনকে থামাইতে হইলে বা কৌণিক গতিকে থামাইতে হইলে টর্ক অ্যাপ্লাই করতে হবে। টাউ ইকুয়ালস টু আর এফ সাইন থিটাও বলা যায়, আই আলফাও বলা যায়। আর এর এখানে সাইন 90 হবে থিটাটা, যেহেতু স্পর্শকীয় বল, ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর 90 ডিগ্রিতে থাকে। আর গোলকের জন্য, নিরেট গোলক যখন ব্যাসের সাপেক্ষে ঘুরে, তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়া হয় 2/5 mr²। তো ওইটা লিখছি, আলফার মানটা ডেল ওমেগা বাই টি।
টি আমরা বলে দিছে যে 1 ঘন্টার মধ্যে, দ্যাট মিন 3600। আর ফাইনাল ওমেগা তো 0 হয়ে যাবে। ইনিশিয়াল ওমেগা ছিল 2π বাই ক্যাপিটাল টি। পৃথিবী যখন ঘুরে তার ক্যাপিটাল টি বা পর্যায়কালটা 24 ঘন্টা, সেটা বসাইছি। সবকিছুর মান জানি, এখান থেকে আমার স্পর্শকীয় বলটা কত এটা বের হয়ে গেল। ওকে, আচ্ছা। তাহলে মেহেদী কি বলছে, ফিজিক্স সেকেন্ড পেপার কিছুই পড়া হয়নি। ফিজিক্স সেকেন্ড পেপার আমরা কি কিছু পড়াইছি? আমরা এখনো কিছু পড়াই নাই। এই যে কোয়ার্টার থ্রিতে ইনশাল্লাহ আমাদের সম্ভবত কোয়ার্টার থ্রি সিলেবাসটা এরকম হইতে যাচ্ছে। ফার্স্ট পেপার থেকে কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ বিকর্ষ, হয়তোবা পদার্থের গাঠনিক ধর্ম থাকতে পারে। আর সেকেন্ড পেপার থেকে স্থির তড়িৎ, চলতড়িৎ এগুলো থাকবে আর কি ইনশাল্লাহ। তো স্থির তড়িৎ আমরা এইভাবে মোটামুটি প্ল্যান করছি, এখন এটা 100% ফাইনালাইজ হয় নাই। ভাইয়া আলফা নেগেটিভ নিলেন না কেন? আচ্ছা, তো এখানে তো বলাই আছে থামানোর জন্য দায়ী বল। থামানোর জন্য দায়ী বল তো নেগেটিভ বলই হবে, ওই কারণে আর মাইনাস না নিলেও হয়। মানে এখানে আমরা ডিফারেন্স, দুইটার পার্থক্যটা বের করছি, অ্যাকচুয়াল মান বের করে জাস্ট পার্থক্যটা বের করছি। এই জন্য পার্থক্য বের করার সময় বড়টা মাইনাস ছোটটা, মানে আপনার নেগেটিভ না, এত এসেনশিয়াল না। আর থামানোর জন্য দায়ী বল তো নেগেটিভ বলই হবে, সো এটা আর আলাদা করে মাইনাস না লিখলেও চলে। তো থার্ড কোয়ার্টার হয়তো জানুয়ারির ফার্স্ট সেকেন্ড উইক হয়তো শুরু হয়ে যাবে, আপনারা নোটিস পাবেন। আমাদেরকে অফিসিয়াল আপনাদের গ্রুপে জানায় দেওয়া হবে, বা আমাদের অ্যানাউন্সমেন্ট থাকবে। আর 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 আরেকটা জিনিস, হয়তোবা এখনো সিলেবাস কে কোন চ্যাপ্টার নিবে আমরা ওইরকম ফাইনালস হয় নাই, বাট আমরা চেষ্টা করতেছি। আপনাদের তো আর্কাইভ ক্লাসও দেওয়া হয় এবং লাইভ ক্লাস তো আমরা নিই। তো আর্কাইভ ক্লাসে এবং লাইভ ক্লাসে আপনারা যেন বৈচিত্র্য পান, সেটা মেইনটেইন করার। এই কোয়ার্টারে হয়তো ওইভাবে মেইনটেইন করা হয়নি। আর্কাইভ ক্লাসও নিউটন মেকানিক্স আমারটা পাইছেন, লাইভও আমারটা পাইছেন। তো এর পরের কোয়ার্টারে মোস্ট প্রবাবলি স্থিতড়িৎ চলতড়িৎ, যেহেতু আমি গতবার অর্থাৎ 25 ব্যাচের সাথে স্থিতড়িৎ চলতড়িৎ আমি নিছিলাম, তো এবার হয়তো এটা জিমি ভাইয়া নিবেন। আর হয়তো মহাকর্ষ বিকর্ষ, কাজ ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টার গুলো গতবার জিমি ভাই নিছিলেন, এবার হয়তো আমি নিব। মানে অল্টার করে করে, যেন আপনারা লাইভে আমার ক্লাস, রেকর্ডে জিমি ভাইয়ের ক্লাস, বা লাইভে জিমি ভাইয়ের ক্লাস, রেকর্ডে আমার ক্লাস, অল্টার করে করে পেতে পারেন। এটা আমরা ইনশাল্লাহ মেনটেন করার চেষ্টা করব। তো আর আমাদের মাঝে অবশ্যই আপনাদের নতুন টিচার, সেও কিছু ক্লাস টাস নিবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে ইনশাল্লাহ সুন্দর একটা প্রিপারেশনের দিকে যাব। তো P62 পর্যন্ত হয়ে গেল, P63। আচ্ছা, আমি আগে আপনাদেরকে ব্ল্যাঙ্ক স্লাইডে কিছুক্ষণ পড়াইনি, তারপর আমরা বাকিগুলো দেখবো ইনশাল্লাহ একটা একটা করে। P63, আমরা 63 নাম্বার প্রবলেমে আসি। 63 নাম্বার প্রবলেম আমাদেরকে বলতেছে ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ n ভাগ করা হলে কত ঘন্টায় একদিন হবে? n = 2 হলে, অর্থাৎ ব্যাসার্ধ অর্ধেক তো আমাদের প্রশ্নটা বলে দেওয়া আছে, ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ n ভাগ করা হলে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে আমাদেরকে বলছে ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ n ভাগ করা হইলো, অর্থাৎ আগে ব্যাসার্ধ যা ছিল এখন তার জাস্ট n ভাগ হয়ে গেছে। আগে যদি 10 থাকে তাহলে 10/n হয়েছে, আগে যদি 50 থাকে 50/n হয়ে গেছে। ওইটা করলে কত ঘন্টায় একদিন হবে? আমরা তো জানি একদিন 24 ঘন্টা, এখন এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কত ঘন্টায় একদিন হবে, এটাই আমাদের বের করতে হবে। তো আমরা এখন যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা অ্যাপ্লাই করি। আমি একটু আপনাদের মতো পরীক্ষার খাতায় যেরকম করতে হয় না, এটা একটু ঢেউ খেলাইতে হয়, একটু ঢেউ খেলিয়ে দিলাম। এনিওয়েজ, আপনারা কি ভাইয়াকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আপনারা কি আছেন? একটু কমেন্ট করে জানান। ওকে, আর্কাইভ ক্লাস আছে স্যার, আমাকে আর্কাইভ ক্লাস দিচ্ছে, অ্যাক্সেস দিচ্ছে না কেন? দিবেন, আপনি হেল্পলাইনে ফোন দিলেন ইনশাল্লাহ দিয়ে দিবে। আজকেই শেষ ক্লাস, হ্যাঁ আজকেই শেষ ক্লাস। ওকে ওকে, দেখা যাচ্ছে। আছি আছি আছি, এলডব্লিউ বলছে ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের
এই জিনিসটা নিশ্চয়ই মনে আছে, I1 ওমেগা 1 ইকুয়ালস টু I2 ওমেগা 2 হইতো। এই রিলেটেড একটা অঙ্ক করছিলাম না আমরা? ওই যে একটা চাকতির উপর মশা বসে, তারপর হচ্ছে মশা বসার কারণে 2 কেজি ভরের মশা বসতো, তার কারণে হচ্ছে ভর জড়তা গতিটা চেঞ্জ হয়ে যেত। তো এইরকম সিস্টেম ছিল। এখন আমাদেরকে বলতেছে পৃথিবী ঘুরতেছে, এটা খুব স্পেশাল প্রবলেম, এটা পরীক্ষায় আসে, কিন্তু কলেজের পরীক্ষাও চলে আসতে পারে, যে আমাদের ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক করে ফেলা হইলো বা ব্যাসার্ধ 1/3 করে ফেলা হইলো, এখন কত ঘন্টা একদিন হবে? তাহলে আমাদের দেখেন, শুরুতে যখন পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতেছিল, জড়তার ভ্রামক কত ছিল? 2/5 m r²। আই লিখলাম। আর ওমেগাকে কি লেখা যায়? 2π ডিভাইডেড বাই টি। টি ধরেন আমি 24 ঘন্টা বললাম, ঠিক আছে, আমি অ্যান্সারটা ঘন্টায়, টাইমটা আমি ঘন্টায় রাখবো। এখানে দেখেন I2 2/5m, ভর অপরিবর্তিত রাখছি, তাহলে ভর m ছিল, mই রয়ে গেছে। ব্যাসার্ধ কি হয়ে গেছে? ব্যাসার্ধ আমাকে বলে দিছে r প্রাইম, এটা হয়ে গেছে, মানে ব্যাসার্ধটা r প্রাইম যদি বলি, তাহলে এটা হয়ে গেছে আগের n ভাগ, তাহলে আমাদের r/n। তাহলে আমরা যদি এটা বলি, তাহলে হচ্ছে r/n, সেটার স্কয়ার। ওকে, এখন দেখেন আলটিমেটলি কি ঘটবে? আলটিমেটলি যেটা ঘটবে, এই যে 2/5 এগুলো কাটাকাটি চলে যাবে, ও আমি তো পরের অংশ লিখি নাই, ইন্টু 2π ডিভাইডেড বাই টি প্রাইম। আচ্ছা, তাহলে দেখেন আলটিমেটলি কি হচ্ছে, এম এম কাটাকাটি যাচ্ছে, তারপর আমাদের 2π কাটাকাটি যাচ্ছে, আর স্কয়ার কাটাকাটি যাচ্ছে, তাহলে ওভারঅল কি পড়ে থাকে দেখেন, আমাদের এখানে বাম পাশে পড়ে থাকে শুধুমাত্র 1/24, আর ওইখানে পড়ে থাকে কত? ওইখানে পড়ে থাকে হচ্ছে, সবকিছু চলে যায় 1/n² ইন্টু টি প্রাইম। তাহলে আমরা যদি সাজায় এক পাশে আনি, আমাদের টি প্রাইম থাকে হচ্ছে কত? 24 ডিভাইডেড বাই n²। তাহলে আমাদের পরিবর্তিত দিনটা হবে হচ্ছে 24 ডিভাইডেড বাই n²। n যদি 1 হয়, অর্থাৎ আগের মতোই যদি থাকে, তাহলে আসলে কত হবে? 24 ঘন্টা 24 ঘন্টাই থাকবে। n যদি 2 হয়, n ইকুয়ালস টু 2 হলে, মানে ব্যাসার্ধ যদি আপনি অর্ধেক করেন, তখন টি প্রাইম কত হবে? 24 ডিভাইডেড বাই 2²। 24 ডিভাইডেড বাই 2², তাহলে কত হবে? 6 ঘন্টা, তাই না? তখন আসবে 6 ঘন্টা। তো 6 ঘন্টা যদি পৃথিবীর ব্যাসার্ধকে অর্ধেক করে দেওয়া হয়, তাহলে আমাদের 6 ঘন্টা পর পর একটা দিন কমপ্লিট হবে, তাই না? তাহলে আমাদের কি, মানে আগে যেটা হইতো প্রায় 1 মাসে, সরি, আগে যেটা 24 ঘন্টা হইতো, এখন 6 ঘন্টায় হয়ে যাচ্ছে, মানে আমরা 4 গুণ ফাস্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আগে আমরা 30 দিন পর পর বেতন পাইতাম, এখন আমরা 30/4, হ্যাঁ, অলমোস্ট হচ্ছে 7.5 দিন পর পর আমরা বেতন পাবো। ভালো না? তাহলে আরো দ্রুত আপনি বেতন, মানে এরকম কিন্তু অঙ্ক আমি দিতেই পারি পরীক্ষায়, হ্যাঁ, যে প্রতিদিনে 2 বার বেতন পেতে হইলে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের কত ভাগ করতে হবে। মজা না অঙ্কটা? তো যদি আমাদের ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, তাহলে আমি কি, মাসের বেতনটা আমাকে কি করতে হবে? 30 দিনের পরিবর্তে 7.5 দিন পর পর, মানে 30/4 এতদিন পর পর আমাকে বেতন দিতে হবে। তাইলে আমি যে অফিসে চাকরি করি, ওই অফিসে ধরেন আমাকে যদি বলে যে দিনে 2 বার আমি বেতন চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে হচ্ছে দিন, মানে পৃথিবীর ব্যাসার্ধ কত ভাগ করতে হবে, সেটা হচ্ছে ধরেন ব্যাপার। অথবা আপনাকে ধরেন, আপনি ধরেন হচ্ছে যে 1 মাসে যেটা পড়ার কথা, ওইটা ওইটা আপনি 1 মাসে যতটুকু পড়ার কথা, আপনি ওইটা অর্ধেকও শেষ করতে পারেন। এখন আপনার জন্য সময়টা বাড়ায় দেওয়া দরকার। মানে দিন 24 ঘন্টা হইলে আপনি পইড়ে কুলাইতে পারতেছেন না। আপনার হচ্ছে দিন যদি 48 ঘন্টা হইতো, বা হচ্ছে যে ধরেন 96 ঘন্টা হইতো, তখন হচ্ছে কুলাইতে পারতেন। তখন আপনার জন্য কি ব্যাসার্ধ ছোট না, আপনার জন্য ব্যাসার্ধ বড় করে দিতে হবে। তখন আপনার জন্য প্রশ্ন হইতে পারে, ধরেন হচ্ছে যে মোস্তাক আছে না, আপনার তো মোস্তাকের ব্যাচ না, আপনার অন্য ব্যাচ। এনিওয়েজ, তো আমাদের আচ্ছা যাই হোক, তো আপনাদেরকে ধরেন বলল যে আপনাদের ধরেন অনেক মনের খাইশ যে হচ্ছে যে একদিন যদি হচ্ছে 96 ঘন্টা পাইতাম পড়াশোনা, তাহলে অনেক অস্থির হইতো। তাহলে আপনি ওইটাই ধরেন করছেন যে 96 ঘন্টায় দিন হতে হলে পৃথিবীর পৃথিবীর ব্যাসার্ধ কত গুণ করতে হবে। আচ্ছা, ওকে, ওকে, তো আমরা এই টাইপের প্রবলেম করে ফেললাম। আপনারা কি স্ক্রিনশট নিবেন? লাস্ট ক্লাস স্মৃতি, আগামী 1 সপ্তাহ তো আর কোনো স্ক্রিনশট নিতে পারবেন না। তো সুন্দর সুন্দর প্রবলেম থাকবে আজকের ক্লাসে, সারা ক্লাস জুড়েই। তো যে যখন মনে চায় ঠুসঠাস করে নিয়ে নিবেন। আর আর যদি চান যে ভাইয়া একটু সুন্দর করে পোজ দিয়ে দাঁড়াইতে হবে, তাহলে দিস মে বি আ গুড চান্স টু টেক আ স্ক্রিনশট। এই সূত্র একেবারে বসানো যাবে না ভাইয়া, এমসিকিউ তে একেবারেই বসাবেন। যদি কলেজের পরীক্ষায় বলেন, আমি সাজেস্ট করব কলেজের পরীক্ষা ডিরেক্টলি না বসানোর জন্য।
একটু ভেঙে I1 ওমেগা 1 I2 ওমেগা 2 এটা নিয়ে হচ্ছে কইরেন। তাহলে হচ্ছে ভালো হয়। ওকে, ওকে। পোজ দিবেন? হ্যাঁ, পোজ তো দিলাম। আচ্ছা পোজ দিতে হয়। আপনাদের কেমনে জানি পোজ দিতে হয়? এইভাবে না? এইভাবে পোজ দিতে হয়। তাহলে আপনারা ভালো বুঝেন না? এই যে দিছি। স্যার গত ক্লাস কোথায় ছিলেন? গত ক্লাসে আমি কোথায় ছিলাম? আমি গত ক্লাসে আসলে একটু ইয়াতে গেছিলাম। ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার একটু একটা পার্সোনাল মিটিং ছিল। তো ডোনাল্ড ট্রাম্প আসলে মানে একটু ক্রাইসিস এ আছে। উনি ইউএস গভর্নমেন্ট কিভাবে উনি পরিচালনা করবে উনি সঠিক কুলায় উঠতে পারতেছে না। আ তো হচ্ছে যে উনি আমার থেকে কিছু পরামর্শ চাইছিল। তো আমি একটু প্লেনে করে গেছিলাম উনার সাথে দেখা করতে। এই কারণে আপনাদের সিকিউ সলভিং ক্লাসটা আমি নিতে পারি নাই। উম ও ওকে ঠিক আছে। তাহলে আমরা একটু পরের প্রবলেমে যাই। 63 এই এটা বারবার কি চলে আসে? P64 P64 এখন যে ম্যাথটা করাবো এই ম্যাথটা আমি প্রতি বছর করাই। আরো আগেই করাই। আ আমাদেরও নিয়ে যেতেন। আপনাদের নিয়ে যেতাম আসলে আমার ওই প্লেনে আসলে অনেকগুলো সিট ছিল। মোটামুটি যে প্লেনে আমাকে নিয়ে যাওয়া হইছে, ওই প্লেনটা আমার জন্য একা ভাড়া করা হইছে। মোটামুটি মনে হয় ২০০ র কাছাকাছি সিট ছিল স্পেশাল প্লেন। তো শুধু ওই ক্যাপ্টেন ছিল আর ক্রু কয়েকজন। আর বাদবাকি আমি একাই ছিলাম প্লেনে। আমার জন্য স্পেশালি বুক করা হয়েছিল। আ এনিওয়েজ সবকিছুই আসলে ঠিক আছে। জাস্ট হচ্ছে ওইটা আমি আসলে স্বপ্নের মধ্যে চলে গেছিলাম তো। সো এই কারণে আরকি আপনাদের নেওয়ার সুযোগ পাইনি। মানে ঘুমানোর আগে যদি আপনারা রিকোয়েস্ট করতেন আমি ঠিকই আপনাদেরকে নিয়ে টিয়ে যেতাম আরকি। ঠিক আছে? ওকে। তাহলে চলেন আমরা একটু ফ্যানের অঙ্ক করি। সো এই অঙ্কটার সাথে আমার অনেকটুকু আবেগ জড়িত। এই অঙ্কটার সাথে আমার অনেকটুকু পাইলট কে ছিলেন? আমার প্লেনে আমি পাইলট হিসেবে ইয়াকে নিছিলাম, ইনাম ভাইকে নিছিলাম। তো এনাম ভাইকে বলছিলাম আপনি এমনি চালায়েন। উনি স্বপ্নের মধ্যে উনি প্লেনটা ড্রাইভ করছিল আরকি। আচ্ছা। সো আসেন আমরা হচ্ছে একটু মানে ইউএস জার্নি থেকে আমরা আবার একটু ইয়াতে ফিরে আসি। আমরা ফ্যানের এই অঙ্কটার সাথে আমার অনেকটুকু আবেগ জড়িত। তো আমরা আপনাদেরকে যে অঙ্কগুলো করাই সবগুলোকে আমার ভাইয়া মানে আমি ধরেন ৬৪ নাম্বার অঙ্ক করাচ্ছি এই চ্যাপ্টারে। হয়তো আমার জানা আছে ১০০০ টারও বেশি ম্যাথ। চাইলেও তো সব অঙ্ক করা শেষ করা পসিবল না। তাহলে নিউটন মেকানিক্স করতে আপনাদের ইন্টার সিলেবাস শেষ হয়ে যাবে। বাদবাকি চ্যাপ্টার পড়া হবে না। তো এই যে ১০০০ টা অঙ্ক যে ভাইয়া করাচ্ছি, ১০০০ টা অঙ্ক কি আমার আবিষ্কার? অবশ্যই না। আমি হয়তো কোনো বইতে পাইছি। আমি হয়তো কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা ভালো প্রশ্নগুলো তো ওগুলো থেকে হালকা মডিফাই করে বানাইছি। তবে একজন টিচার যখন অনেক বছর ধরে পড়াতে থাকে, পড়াতে কিছু জিনিস থাকে যেটা ওই টিচার মানে হঠাৎ করে তার মাথায় চলে আসে। নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু বানানো। সো এই প্রবলেমটা ছিল ঐরকম একটা প্রবলেম। মানে এই চ্যাপ্টার থেকে হয়তো যদি আমাকে বলেন ৪-৫ টা অঙ্ক আমি বানাইছি। এর মধ্যে এই একটা অঙ্ক ছিল। তো এখনকার দিনে আপনি যত বই দেখবেন সব বইতেই অঙ্কটা আছে। বাট যখন আমি ১ম বার করাইছিলাম তখন এটা কোথাও ছিল না বাংলাদেশে। তো আমি যেবার করাই তার পরের ব্যাচ থেকে এটা সব জায়গায় অ্যাডমিশন টেস্টের বিভিন্ন বইতে বা হচ্ছে আস্তে আমাদের বোর্ডের বইগুলোতেও চলে আসছে। তো এই অঙ্কটার সাথে আমার এই কারণে আবেগ জড়িত বিকজ এই অঙ্কটা ১ম বার চিন্তা করছিলাম যখন নটরডেমের ব্যাচে ক্লাস নিচ্ছিলাম অফলাইনের কোনো একটা ব্যাচে। তো হঠাৎ করে আমার সামনে ফ্যান ছিল। তো ফ্যানটা দেখে হঠাৎ করে মনে করল আচ্ছা এটা তো চাইলে সমান্তরাল অক্ষপথ মানে সবকিছুর মিক্সচারে করা যায়। তখন এই অঙ্কটা ১ম করানো। এবং এরপর থেকে প্রতি ব্যাচেই অঙ্কটা করাই। সো আপনাদেরকেও করাচ্ছি। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে ফ্যানের জড়তার ভ্রামক কত?
সো আমাদেরকে এইরকম একটা প্রশ্ন দিয়ে দিছে যে আমাদের একটা ফ্যান আছে, এই ফ্যানটার জড়তার ভ্রামক কত সেটা বের করা আমাদের টার্গেট। ফ্যানের প্রতিটা পাখা, 3টা পাখা থাকে, 3টা পাখা, প্রতিটা পাখা একটা আয়তাকার চাকতি ধরে নিব আমরা, যার দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 4 মিটার, এবং প্রতিটা পাখার ভর কত করে 0.3 কেজি করে। মাঝখানে একটা চাকতি থাকে। ফ্যানের কথা চিন্তা করেন, আপনার মাথার উপর যে ফ্যান আছে, আবার এটা টেস্ট করার জন্য আপনি ফ্যান খুলে টুলে ফেলেন না, পরে দেখা যাবে আঙ্কেল আন্টিরা শিখতে ফোন দিয়ে বলতেছে যে ফিজিক্সে কোন এক পাগল ক্লাস নেয়, ওর ক্লাস করে আমার ছেলে মেয়ের তো অবস্থা খারাপ হয়ে গেছে, বাসা বাড়ির ফ্যান ট্যান নষ্ট নষ্ট করে ফেলতেছে। পরে কিন্তু ভাইয়া বিপদে পড়ে যাবো। হ্যাঁ, পরে শাহির ভাই আমারে বলবে, এনাম ভাই বলবে এই টিচারে ক্লাসে রাখা যাবে না, পরে তো দেখা যাবে আমি শেষ, তাই না? এনিওয়েজ, তো আমাদের পাখাগুলোর ভর হচ্ছে 0.3 কেজি করে। মাঝখানে যে চাকতিটা আছে, ওই চাকতিটার ভর হচ্ছে 0.8 কেজি বা 800 গ্রাম। চাকতিটার রেডিয়াস বলেছে 6 মিটার, প্রতিটা পাখার দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার। সো এই জিনিসটা যখন ঘুরবে, নিজের অক্ষের সাপেক্ষে যখন ঘুরবে, ফ্যান কোন অক্ষের সাপেক্ষে ঘুরে সেটা তো জানেন। যদি আমার এটা যদি চাকতি থাকে, তাহলে এই চাকতির রেসপেক্টে ফ্যানটা এইভাবে ঘুরতে থাকে, মানে আপনারা নর্মাল যেভাবে হচ্ছে আহ করে থাকেন সেটাই আর কি। তাহলে চলেন আমরা হচ্ছে যে এটা একটু সলিউশন করি। সো এইটা অনলাইন ক্লাসে করানোটা একটু ডিফিকাল্ট, অফলাইনে একটু ইজি হইতো। চিন্তা করবেন কিভাবে, আপনার মাথার সামনে একটা ফ্যান আছে, আপনি ফ্যানটা কল্পনা করেন। সো আমার মাথার সামনে তো, আমার সামনে তো ফ্যান নাই, আমি ফ্যানটা কল্পনা করবো, আমার মোবাইলটারে ধরবো কি, আমার মোবাইলটা হচ্ছে একটা পাখা, হ্যাঁ, একটা চাকতি। আর মাঝখানে আমার হাত, যেটা আমার হাতটা, সরি, আমার হাতটা হচ্ছে এই যে মাঝখানের বৃত্তাকার চাকতিটা, এইখানে একটা পাখা আছে, এখানে একটা পাখা আছে, এখানে একটা পাখা আছে। তো এই মাঝখান দিয়ে এদিক দিয়ে একটা অক্ষ গেছে, অক্ষের সাপেক্ষে এমনি ঘুরতেছে। এখন আমরা যখন একটা সিস্টেমের জড়তার ভ্রামক বের করব, আই, তখন মনে আছে আমরা কি বলছিলাম, প্রতিটার জন্য জড়তার ভ্রামক বের করব, বের করে সবগুলাকে যোগ করে দিব, তাহলে কি টোটাল সিস্টেমে জড়তার ভ্রামক পাবো। তাহলে দেখেন, প্রথমে তো একটা বৃত্তাকার চাকতি আছে। বৃত্তাকার চাকতি সেটা কি, তার কেন্দ্র দিয়ে, মানে অক্ষটা কিভাবে গেছে, একদম ভেদ করে, স্ক্রিনকে ভেদ করে এভাবে ঢুকছে অক্ষটা। তাহলে একটা নিরেট বৃত্তাকার চাকতি, তার কেন্দ্র দিয়ে লম্ব অক্ষ বরাবর গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, সেটা দিয়ে ফার্স্টে কাজ করা লাগবে। মানে আই চাকতি কত সেটা ফার্স্টে বের করা লাগবে, প্লাস পাখাগুলোর জন্য জড়তার ভ্রামক। আমরা যদি একটা পাখার জন্য জড়তার ভ্রামক বের করি, তারপর ওইটাকে 3 দ্বারা গুণ করে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। কেন? কারণ প্রতিটা পাখা তো একই রকম, প্রতিটা পাখা একই রকম। সো যে কোনো একটা পাখা বের করলে প্রতিটা পাখার জন্য তো সেম অ্যান্সার আসবে, তাহলে 3টা পাখা 3 দিয়ে গুণ করলেই টোটাল পাখাগুলোর তো কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আসেন আই চাকতি। কেউ কি আমাকে বলতে পারবেন চাকতির জন্য জড়তার ভ্রামকটা কত হবে? চাকতির জন্য জড়তার ভ্রামকটা কত হবে কেউ কি বলতে পারবেন? একটা নিরেট বৃত্তাকার চাকতি, নিরেট কিন্তু ফ্যানের মাঝখানটা নিরেট থাকে, ওইটার কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এইটা সাইরা বলতে 1/4, না 1/4 না 1/2, নন্দিনী ফার্স্ট রাইট বলছে, এক্স্যাক্টলি হাফ এম আর স্কোয়ার। এটা হবে হচ্ছে হাফ এম আর স্কোয়ার। ডান, গুড, ভেরি গুড। আচ্ছা, তারপর তারপর কি আছে, 3 ইন্টু, এবার খেয়াল করে দেখেন, একটা পাখার জন্য আমরা বের করব। সো অক্ষটা কোন দিকে আছে, এই বরাবর আছে, তাই না? অক্ষটা যদি ভাইয়া এই বরাবর থাকতো, মানে ধরেন এই বরাবর যদি অক্ষটা থাকতো, তাহলে মনে আছে কি কেস হইতো, একটা আয়তকার চাকতি, আয়তকার চাকতির কেন্দ্র দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা আগে এরকম পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে এই রকম একটা চাকতি, ওই চাকতির দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি। তো এইভাবে লম্বভাবে গমনকারী, যে এই অক্ষের সাপেক্ষে, মানে আমরা তো এখানে যদি দেখাই, মানে এইভাবে চলে গেছে। দেখেন আমি আমার ফোন দিয়ে দেখাই, এই হচ্ছে আমার ফোন। তো এই দিক দিয়ে গমনকারী, আপনারা দেখতে পাচ্ছেন কি আই ডোন্ট নো, এইভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে এমনি ঘুরতেছে। মানে আমার এটা তো চাকতি, এই চাকতির কেন্দ্র দিয়ে, মানে কর্ণদ্বয়ের ছেদবিন্দু দিয়ে তলের সাথে লম্ব বরাবর গমনকারী অক্ষ, এইভাবে মনে দেখা যায়। এইভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি চিন্তা করি, এইটা কত আসতো, 1/4
12 m l স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা চলে আসতো না? আচ্ছা, তাহলে এখন দেখেন জাস্ট পার্থক্য কোথায় হয়েছে? পার্থক্য হয়েছে যেটা, সেটা হচ্ছে পাখাটা পাখার মতোই আছে, কিন্তু এই দিকে চলে আসছে কি, এই দিকে ফ্যানের চাকতিটা আছে। তাহলে এই অক্ষের পরিবর্তে অক্ষটা চলে গেছে কি এই দিকে, তাই না? অক্ষটা এই দিকে চলে আসছে। তাহলে দুইটার মাঝখানে কি একটা গ্যাপ আছে না? মানে আমি এই অক্ষের সাপেক্ষে জানি যদি এইভাবে লম্বভাবে চলে যায়, মানে এই যে এই চিত্র এখান থেকে একটু দেখেন, যদি এইভাবে চলে যেত তাহলে কত হইতো জানতাম, মানে এইটার সাপেক্ষে যদি এইভাবে ঘুরতো তাহলে কত হইতো জানতাম। কিন্তু এখন তো এইখানে হচ্ছে চাকতিটা আছে, তো অক্ষটা আসলে এদিক দিয়ে যাচ্ছে, অক্ষটা এদিক দিয়ে যাচ্ছে। তাহলে আমরা অক্ষটা একটু এখানের পরিবর্তে এখানে চলে গেছে, তাহলে কি অক্ষটা একটু শিফট হয়ে গেল না? অক্ষটা একটু শিফট হয়ে গেল, মানে এই দিক দিয়ে যদি যেত তাহলে চাকতিটা এই যে এইভাবে 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 ঘুরতো। কিন্তু এখন তো এইখানে হচ্ছে আমার একটা বৃত্তাকার চাকতি আছে, ওর মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। তো চাকতিটা এখন এইখানে না, এইভাবে না ঘুরে এইখানে অক্ষ আছে এটার সাপেক্ষে এইভাবে ঘুরে আসতেছে, এইভাবে ঘুরে আসতেছে। অক্ষটা এখান থেকে জাস্ট এখানে শিফট হয়ে গেছে। তাহলে আমরা কি সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করব? তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করলে মনে আছে, যদি এইটাকে ধরেন আপনি সিডি অক্ষ যদি ধরেন, এটা যদি আপনার এবি অক্ষ হয়, তাহলে আমরা কি করতাম, ওই যে আই সিডি সমান সমান কি ছিল, আই এ বি প্লাস এম এক্স স্কোয়ার, মনে আছে? আই এ বি প্লাস এম এক্স স্কোয়ার। সো এই যে 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই কি আই এ বি, এটাই কি আই এ বি। বুঝি নাই, হ্যাঁ উপর দিয়ে নিলে ভালো হতো না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু তো জানি, আই এ বি এটা আমরা আগেই সূত্র জানতাম, এক্স স্কোয়ার, এখানে এক্সটা কত, এইটুকু হচ্ছে এক্স। খেয়াল করে দেখেন তো ভাই, এক্স এর মধ্যে কি আসছে, টোটালটা যদি এল হয় তাহলে এইটুকুর মধ্যে L/2 আসছে, আর এইটুকু কি ব্যাসার্ধ। তাহলে আমি কি বলতে পারি এক্স ইকস টু আসলে L/2 প্লাস আর, এটা বলতে পারি। তাহলে আমরা এই টোটাল জিনিসটা যদি বুঝে থাকেন আমাকে একটু কমেন্ট করেন, ইয়েস, ক্লিয়ার, ডান, হ্যাঁ, সি সি, ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ, যা কিছুই হয় বলতে পারেন আমাকে কমেন্ট করে। তাহলে এইটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু পরের অংশে যেতে পারবো। আই এ আই এ বি, ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ডান, সুপার ক্লিয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ডান। তাহলে আমরা দেখেন আই পাখারটা বের করতেছিলাম, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই যে আই এ বি প্লাস এম এক্স স্কোয়ার এই জিনিসটা বসাইতে হয়। তাহলে আমাদের এখানে হাফ এম আর স্কোয়ার প্লাস 3 ইন্টু আই এ বি কত ছিল, 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? প্লাস এখানে এম এক্স স্কোয়ার, এই ছিল কাহিনী। তাহলে হাফ এম আর স্কোয়ার, এবার আমরা মান বসাবো। এই এম টাকার চাকতির এম, চাকতির এম কত, 0.8 কেজি। সো 0.8 ইন্টু আর, রেডিয়াস কত ছিল ভাইয়া, রেডিয়াস ছিল 6 মিটার। তাহলে এখানে ইন্টু 6 স্কোয়ার, ডান। তাহলে প্রথমটা শেষ, প্লাস 3 ইন্টু 1/12 এম, এম কত ভাইয়া, একটা চাকতির এম, আয়তকার চাকতি বা পাখার এম হচ্ছে 0.3 করে। তাহলে 0.3 টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এল কত, লেন্থ হচ্ছে 10, ব্রেথ বা হচ্ছে প্রস্থ হচ্ছে 4, তাহলে 10 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস এম এক্স স্কোয়ার। এম আমরা তো পাখার জন্য এম জানি, এম কত ভাইয়া, এম হচ্ছে 0.3 ইন্টু এক্স স্কোয়ার। এক্সটা কত ছিল, এক্স আমরা বলতেছিলাম যে ভাইয়া এই যে এই টোটালটুকু দূরত্ব এটা হচ্ছে এক্স, এই টোটালটুকু দূরত্ব এক্স। এবার আমরা বের করছি এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 5 প্লাস 6 তার স্কোয়ার, 5 প্লাস 6 তার স্কোয়ার। তাহলে এখান থেকে চলে আসবে। ওকে, তাহলে এই টোটাল মানটা যদি বসাই তাহলে এখান থেকে আমার আই কত এইটা আমরা পেয়ে যাব। তো আপনারা একটু বের করেন, বের করে ভাইয়াকে বলেন আপনাদের অ্যান্সার কত আসে। 0.5 ইন্টু 0.8 ইন্টু 6 স্কোয়ার প্লাস
3 into 12 inverse 0.3 into 10 square plus 4 square plus 0.3 into 11 square 132 কাটায় কাটায় চলে আসলো 132 কেজি মিটার স্কয়ার। আপনাদেরও কি সেম আসছে 132? ইয়েস 132 আসছে। এত সুন্দরভাবে অ্যান্সার মিলে গেল। আমি তো ভাবছিলাম দশমিক টশমিক কি না কি আসবে। মানগুলো তো আর মুখস্থ থাকে না, র্যান্ডমলি বানায় বুনায় দিই আর কি। তাও দেখেন মিলে গেছে। তো এইটা আমার খুবই পছন্দের একটা অঙ্ক, মানে আমি প্রতি ব্যাচে এই অঙ্কটা করাই। দেখা গেছে যেই চাপ যদি আমি এমনও হয় যে নিউটন মেকানিক্স পড়াই নাই, তারপরও ধরেন অন্য চ্যাপ্টারের মধ্যে সেই অঙ্কটা করাই যায়, কারণ এটা আমার এটার সাথে আমার আবেগ জড়িত। তো আজকের ক্লাসে যারা আছেন লাইভে এবং যারা পরবর্তী রেকর্ড করবেন, তারা হচ্ছে যারা বুঝতে পারবেন, একবারে হয়তো নাও বুঝতে পারেন, দ্বিতীয়বার ট্রাই করে বোঝার চেষ্টা করবেন। বুঝতে পারলে আপনাদের প্রতি একটা দাবি থাকবে যে এই প্রবলেমটার অবশ্যই একটা স্ক্রিনশট নিবেন, এই প্রবলেমটার অবশ্যই একটা স্ক্রিনশট নিবেন, এবং এই প্রবলেমটা আপনি কেমন লাগলো বা ক্লাসের ফিডব্যাক ইনশাল্লাহ আপনি শিখবো জিতবোতে আমাদেরকে জানাবেন। ঠিক আছে? তাহলে এই প্রবলেমের জন্য ভাইয়া দাঁড়ালাম, সুন্দর একটা পোস্ট দিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। ওকে, আর আমরা এই প্রবলেমটা কিভাবে করা যায় পুরাটাকে একটু সাম আপ করি, তাহলে ব্যাপারটা আরো ইজিলি বুঝতে পারবেন। এই হচ্ছে একটা পাখা। তো ফ্যান আপনি চিন্তা করেন, আপনার সামনে একটা ফ্যান আছে। তো আপনার সামনে যে ফ্যানটা থাকে, এখানে কি এরকম একটা বৃত্তাকার অংশ থাকে। তো এইদিকে একটা পাখা, এইদিকে একটা পাখা, এইদিকে একটা পাখা। তো ফ্যানটা তো নরমালি থাকে এইভাবে, কিন্তু আমি কি ফ্যানটাকে ঘুরায় এইভাবে ধরে আঁকছি। মানে ফ্যানটা নরমালি যেভাবে, মানে ধরেন ফ্যানের পাখাগুলো থাকে কি, এইদিকে একটা পাখা থাকে, এইদিকে একটা পাখা থাকে, এইদিকে একটা পাখা থাকে। তো আমি যেহেতু পুরোটাকে ঘুরায়, মানে এরকম 90 ডিগ্রি ঘুরায় আঁকছি, আমার মাঝখানে যে বৃত্তাকার যে অংশটা থাকে, ওইটা চলে গেছে কি এই তল থেকে এখানে চলে আসছে। পাখাটা এইটা একটা, এটা একটা, এটা একটা, এরকম তিনটা হয়েছে। আপনার এত কষ্ট করে চিন্তা করার দরকার নেই, আপনি জাস্ট আপনার চোখের সামনে ওই মাথায় ফ্যানটাকে কল্পনা করেন। ফ্যানের মাঝখানে কি আছে, একটা বৃত্তাকার অংশ আছে, তিন পাশে তিনটা পাখা আছে। পাখাগুলোকে আয়তাকার চাকতি চিন্তা করে নেন। সো এই আমার সামনে একটা ফ্যান আছে, এই লম্বাভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে ফ্যানটা ঘুরতেছে। তো আমার জড়তার ভ্রামক বের করতে হলে প্রথমত চাকতিটার জড়তার ভ্রামক বের করতে হবে। আর একটা পাখা যদি বের করতে পারি, 3 দিয়ে গুণ করলে 3টা পাখা হয়ে যাবে। যোগ করে দিলে টোটালটা চলে আসবে। তাহলে আমরা বোর্ডে লেখেন যে আপনার আবেগ জড়িত, না এটা আমি লিখবো না, এটা আপনারা লিখবেন। ঠিক আছে? তো এই আবেগটা শুধু আমার নাই, আবেগটা আপনাদেরও হইতে হবে। যে ভাইয়ার স্টুডেন্ট যারা, আহ এমন একটা প্রবলেম করলাম যেটা হচ্ছে আমার ভাইয়া নিজে হচ্ছে প্রথম করছিল। তো এটা আপনারা আপনাদের আবেগটা আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। তো চলেন আমরা এই প্রবলেমটাতে বলছিলাম, প্রথমে যখন একটা পাখা চিন্তা করব, একটা বৃত্তাকার চাকতি চিন্তা করব মাঝখানের অংশটাকে, ওইটা লবভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে যখন ঘুরতেছে, তখন ওর জন্য কি হয়, হাফ এম আর স্কোয়ার হয়। সো ওর এম দেওয়া, ওর আর দেওয়া, ওরটা শেষ। তিনটা পাখা আছে, একটা বের করে 3 দিয়ে গুণ করতে পারলেই কাজ হয়ে যাবে। তো আমরা যে কোনো একটা বের করার দিকে যদি ফোকাস করি, প্রথমত একটা পাখা আছে আমার সামনে, তো এই তো আমার চাকতিটা, এই সামনে একটা পাখা আছে। তো যদি আমার এই পাখাটা নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতো, লাইক এই হচ্ছে আমার সেই পাখাটা, এই পাখাটা নিজের অক্ষের মানে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি ঘুরতো, তখন এইভাবে ঘুরতো। এই যে এই পাখাটাই এইভাবে ঘুরতো, তখন আমার জড়তা ভ্রামক আসতো কত, 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা লম্ব অক্ষ উপপাদ্য এটা দেখছি। কিন্তু এখন অক্ষটা কি এখান থেকে সরে এখানে চলে আসছে। তাহলে আমাদের কি করতে হয়, যে আই এ বি প্লাস এম এক্স স্কোয়ার ইউজ করতে হয়। তো আই এ বি তো আমরা জানি 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এম এক্স স্কোয়ার, মধ্যে এক্স ছিল সমান্তরাল অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে পাখার কেন্দ্র, আর এই সরি এটা হচ্ছে মাঝখানে বৃত্তাকার চাকতিটার কেন্দ্র, আর এটা পাখার মধ্যবিন্দু, তাদের মাঝখানে দূরত্ব। তাহলে এইটুকু একটা ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে পাখার দৈর্ঘ্যের অর্ধেক। দৈর্ঘ্য 10 হইলে তার অর্ধেক কত, 5। এই কারণে আমরা এখানে 5 বসাইছিলাম। আর পাখার ব্যাসার্ধ কত, 6। 5 প্লাস 6 এটা হচ্ছে এক্স এর ভ্যালু। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এই প্রবলেমটা ডান করে ফেললাম। আশা করি এবার সবার ক্লিয়ার হয়েছে। যারা অ্যান্সার তো বাসি হয়, অ্যান্সার বাসি হয়, খুব সুন্দর করে বাংলা টাইপ করছে একজন, মানে বাংলিশ টাইপ করছে একজন, অ্যান্সার তো বাসি হয়, BASI, বাসি, বাসি হয়।
আমার কলম কই গেল? ও আচ্ছা আচ্ছা। নতুন হুডি তো, নতুন হুডির মধ্যে যে নতুন পকেট, কলম যে রাখছিলাম হুডির পকেট, আমি আর কলম খুঁজে পাচ্ছি না। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, ডান। তাহলে আমরা 64 নাম্বার প্রবলেম পর্যন্ত করে ফেললাম। এবার আমরা একটু এই টাইপের প্রবলেম আসি। এই প্রবলেমটা মোস্ট প্রবলি ঢাকা ভার্সিটিতে আসছিল, ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, এবং আমি ভুল করে না থাকলে আমি যখন ভর্তি পরীক্ষা দিতাম ঢাকা ভার্সিটিতে, তখন আমি অঙ্কটা ফেস করছিলাম। খুবই সিম্পল জিনিস। M1 M2 M3 তিনটা বস্তু আছে। সো M1 এবং M2 তারা হচ্ছে T1 সুতা দ্বারা কানেক্টেড, মানে এই সুতার মধ্যে হচ্ছে T1 টান বল কাজ করতেছে। M2 M3 আরেকটা সুতা দ্বারা কানেক্টেড, এখানে হচ্ছে T2 বল কাজ করতেছে। তো আমি পুরো সিস্টেমটাকে F বলে টান দিলাম। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে পুরা সিস্টেমটা কত ত্বরণের সামনে আগাবে। একটা হচ্ছে পুরা সিস্টেমটা কত ত্বরণের সামনে আগাবে, ত্বরণ কত সেটাও জিজ্ঞেস করবে। 2 নাম্বার হচ্ছে এই যে টান বল T1 এবং T2 এগুলোর মান আমাকে বের করতে হবে। T1 T2 এগুলোর মান আমরা বের করব। ঠিক আছে, T1 T2 এগুলোর মান কত বের করব। ঠিক আছে, আচ্ছা আপনাদের কাছে ভাইয়া আপনার ফোনের নাম কি? আমার ফোনের নাম হচ্ছে স্যামস্টাইন 22 আলট্রা। স্যামস্টাইন 22 আলট্রা, ঠিক আছে। সরি, আইজ্যাক স্যামস্টাইন 22 আলট্রা। স্যার আপনার আওয়াজ কম আসতেছে, অনেক সুন্দর বাংলা লেখে একজন, আমরান হোসেন, আপনার আওয়াজ কম আসতেছে। ঠিক আছে ভাই, আমাদের আওয়াজ কি ঠিক আছে নাকি একটু কম? আসলেই ঠিক আছে। ওকে ওকে ভাই, আপনার ফ্রি যদি দিতে সম্ভাবনা বেড়ে গেলে আপনার ভাই ফ্রি যদি দিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেলে আপনার কারণে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে শাহেদ আহমেদ, আপনাকেও ধন্যবাদ। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটি একটু করে ফেলি। আমাদের এখানে দেখি কি হচ্ছে। প্রথমত আমরা যখন এফ বল দিয়ে টান দিব, আমরা একটু চিন্তা করি M1 বস্তুতে কি ঘটতেছে। ধরেন এটা হচ্ছে M1 বস্তু, আমরা একটু মাঝখানে আঁকি তাহলে ভালো বোঝা যাবে। এই হচ্ছে আমার M1 বস্তু, ঠিক আছে। আমি করলাম কি, আমি করছি যেটা সেটা হচ্ছে ওকে একটা টান দিছি, এই দিকে ওকে এফ বল দিয়ে টান দিছি, আর ওই দিকে সুতা তাকে একটা টান বল দিয়ে ধরে রাখবে। তো আমি এফ বল দিয়ে ওকে সামনে টান মারছি, কিন্তু যখনই M1 ভরের বস্তুটা সামনে আগাইতে যাবে, পিছের বস্তুটাকে ওকে T1 বল দিয়ে টেনে ধরে রাখবে। তাহলে M1 বস্তুর জন্য সামনের দিকে একটা এফ বল, পিছের দিকে একটা T1 বল, এবং আলটিমেটলি সে যাবে কি সামনের দিকে এ ত্বরণে। তাহলে আমরা কি জানি, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এই কথাটা আমরা জানি। তাহলে আমরা সামনের দিকে যাওয়ার জন্য বল হচ্ছে এফ, আর বিপরীত দিকে আমার বল হচ্ছে T1, দুইটা মিলে আমি M1 এ এইটুকু পাচ্ছি। এটাই আমার ইকুয়েশন, ঠিক আছে, এইটাই আমার ইকুয়েশন। তাহলে এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এইটা আশা করি আপনাদের ক্লিয়ার। আচ্ছা, এইটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, আপনার সবকিছুতে আইনস্টাইনের ফ্লেভার পাওয়া যায়, সুবহানাল্লাহ বলছে। হ্যাঁ, পাওয়া তো যাবে, আমি আইনস্টাইনদেরকে পড়াইছিলাম না। ভাইয়া কোশ্চেন তুলবো? তুলেন তুলেন। অ্যাপেলে শিখো অ্যাপ কবে ইনস্টল করতে পারবো? আহ, এটা আপনারা আসলে আসল জায়গা চিনেন না। অ্যাপল বা হচ্ছে এইসব জায়গায় যদি ইনস্টল করতে হয় তাহলে হচ্ছে শুভ ভাইয়াকে রিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে। কারণ এই যে ধরেন বড় বড় সায়েন্টিস্টদেরকে কে সায়েন্টিস্ট বানাইছে? শুভ ভাই বানাইছে, তাই না? তাহলে হচ্ছে আমাকে বলবেন, আমি আমার সায়েন্টিস্টদেরকে বলে দিব এই অ্যাপেল এর মধ্যে তাড়াতাড়ি শিখো অ্যাপ লঞ্চ করে দাও, দেখবেন আপনারা দ্রুত পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে উম্মে হাবিবা একজন বলছে ভাইয়া বুগি নাই। হ্যাঁ, আমি তো এখনো বুগানো শুরু করি নাই ভাইয়া, বুগানো শুরু করি নাই তো এখনো। ওকে ওকে ওই কি একা বারবার কমেন্ট করতেছে স্যার, আমার আওয়াজ কম আসছে। আমরান, আপনার ডিভাইসটার সাউন্ডটা একটু বাড়াইতে হবে। হ্যাঁ, আপনিও দেখি মোস্তাক স্টাইলে চলে যাচ্ছেন। ওকে, কবে ইনস্টল করবেন? আপনারা অনেকবার রিকোয়েস্ট করতে হবে আমাকে। হ্যাঁ, আমি কি বললেই সাথে সাথে করে দিব? বলেন। আচ্ছা, তাহলে এখানে সিস্টেমটা কি, M1 ভরের বস্তুকে আমি এফ বলে টানতেছিলাম, তাহলে টানলে কেউ নর্মাল অবস্থায় যদি পিছে কেউ না থাকতো, এফ বলেই সে সামনে আগায় যেত। কিন্তু যখনই ওর পিছে এইটা সিস্টেম দাঁড়া করানো আছে, তার সাথে সুতা দিয়ে সে কানেক্টেড, ও সামনে আগাইতে নিলেই কি পিছের ওরা একটা চাপ দিয়ে ধরে রাখবে না, একটা টান দিয়ে ধরে রাখবে। ওই টানটা কত আমি জানি না, ধরিলাম T1। তাহলে এই M2 সহ পুরো সিস্টেমটা পিছনের দিকে ওই সামনের বস্তুকে T1 টান দিয়ে ধরে রাখছে। তো ওই T1টাই আমি পিছনে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার সামনের দিকের বল থেকে পিছনের বলটা বাদ দিলে লব্ধি বল পাওয়া যায়। লব্ধি বল ইকুয়ালস টু এম এ, M1 ভরের বস্তু। আমি এর জন্য লিখলাম কি, M1 ভরের বস্তুর জন্য লিখলাম হচ্ছে M1 এ। আচ্ছা, এবার আমি কাজ করব কাকে নিয়ে? এবার আমি কাজ করব, ধরেন এবারটা আপনার অন্তর ভাইয়ের স্টাইলে চলে যাই আমি।
এবার আমি M2 ভরের বস্তুটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে? এই হচ্ছে আমার M2। দাঁড়ান, মশাটাকে একটু মেরে নি, শান্তি হচ্ছে না। ওকে, তাহলে এখন M2 ভরের বস্তুর জন্য কি হবে? এই যে আমি যদি M2 ভরের বস্তু যদি এই M1 কে T1 বল দিয়ে টান দেয়, তাহলে M2 কি M1 কে একটা ক্রিয়া দিচ্ছে, এটা হচ্ছে ক্রিয়া। তাহলে M1 ও কি M2 কে কি দিবে? একটা প্রতিক্রিয়া দিবে। আমি একটু লিখে দিই ডান পাশে। তো এইটা ছিল কি ক্রিয়া, তাহলে এইটা কি হবে? প্রতিক্রিয়া। সো M1টা যখন সামনে আগাইতে নিছিল, M2 কি করছে? ওকে টান দিয়ে ধরে রাখছে, একটা ক্রিয়া দিছে T1। তাহলে ওই M1 কি ওকে একটা প্রতিক্রিয়া দিবে। ক্রিয়া প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী। ক্রিয়া কাজ করছিল M1 এর উপর, প্রতিক্রিয়া কাজ করবে M2 এর উপর। T1 বল সামনের দিকে ওরা টান দিবে, তাহলে M2 সামনের দিকে একটা বল লাভ করবে T1, ও সামনের দিকে একটা বল লাভ করবে T1। এই বলের কারণে সে দৌড়ানো স্টার্ট করবে, কিন্তু তখন কি করবে? পিছে থেকে M3 বসে আছে, সে আবার তাকে উল্টা দিকে আরেকটা টান বল T2 দিয়ে টান দিয়ে ধরবে। তাহলে এই দিকে তার উপর একটা উল্টা বল কাজ করবে T2, এবং সবগুলো মিলে সেও কি পুরা সিস্টেমটা তো একই ত্বরণে আগাবে, তাহলে সেও সামনের দিকে এই ত্বরণে আগাবে। এখন ওর জন্য যদি আমরা বলি সামনের দিকে আছে, আমরা বলতে পারি সামেশন অফ F ইকুয়ালস টু MA। তাহলে ওর জন্য সামনের দিকে আছে T1 আর উল্টো দিকে বাধা আছে হচ্ছে T2, দুইটা মিলায় সে M2 ভর তার M2A ত্বরণে আগাবে। ওকে, এই তো লিখে ফেললাম। এই হচ্ছে তাহলে তার সিস্টেম, এই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে M1 M2 এই দুইটা নিশ্চয়ই হচ্ছে বুঝে ফেলছেন। আচ্ছা, এবার তাহলে আসেন আমরা একটু, এত মশা না, এটা মারতে পারলাম। হ্যাঁ, ডান। ওকে, তাহলে আমরা এবার আসি 3 নাম্বার বস্তুটা, যেটা একদম 3 নাম্বার। এই তো 3 নাম্বার, এটা হচ্ছে আমার M3। এটা কি? এটা হচ্ছে আমার M3। তাহলে M3 বস্তুটা M2 কে এইদিকে একটা টান দিছিল, এটা কি ছিল? T2। তাহলে M2 কি M3 কে একটা প্রতিক্রিয়া বল দিবে সমান মানে বিপরীত দিকে। তাহলে M2 এর উপর M3 একটা ক্রিয়া বল দিছিল এই দিকে T2, তাহলে M2 কি M3 কে একটা প্রতিক্রিয়া বল দিবে। এখন M3 এর পিছন দিকে কি কোনো বাধা বল আছে? কেউ কি M3 কে টান দিছে? অ্যান্সার হচ্ছে দেয় নাই। তাহলে M3 এর উপর একটাই বল কাজ করতেছে, সেটা কি? সামনের দিকে T2 বল। তাহলে আমরা M3 এর জন্য কি বলতে পারি? T2 ইজ ইকুয়ালস টু M3A, কারণ ওর উপর তো আর কোনো বলই কাজ করতেছে না, ওর উপর আর কোনো বলই কাজ করতেছে না, একটা মাত্র বল। তো ওই একটা বলের কারণেই সে হচ্ছে সামনে আগাবে। তাহলে M3 ইন্টু A। তাহলে আমরা এই যে 3টা ইকুয়েশন কিন্তু আমরা একের পর এক ঝটফট আমরা লিখে ফেললাম। এখন যদি আমরা 3টাকে যোগ করে দিই, 3টাকে যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? দেখি, আমরা 1 প্লাস 2, 1 প্লাস 2 প্লাস 3, এইটা যদি করি তাহলে আপনি দেখবেন একটা মজার ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? আপনার দেখেন, এখানে ছিল -T1, এখানে +T1, এখানে -T2, এখানে +T2, সবকিছু কাটাকাটি যে আপনার কাছে থাকবে হচ্ছে F ইজ ইকুয়ালস টু M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু A। তাহলে এখান থেকে আপনি ত্বরণটা পেয়ে যাবেন F ইকুয়ালস টু M1 প্লাস M2 প্লাস M3। এই হচ্ছে আপনার ত্বরণ, যে সিস্টেমটা কত ত্বরণে সামনে আগাবে আমরা এটা বের করে ফেললাম, ওকে। তাহলে দেখেন আমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটে ইকুয়েশনকে যোগ করলে T1 গুলো কাটাটি যায়, T2 গুলো কাটাটি যায়, থাকে হচ্ছে A ইজ ইকুয়ালস টু এইটা। এখন এখান থেকে আমাকে কি বের করা লাগবে? আমাকে T1 এবং T2 বের করা লাগবে। T2 বের করাটা একদম সহজ। দেখেন, এখান থেকে যদি আমরা M3 এর সাথে A গুণ দিই তাহলে হচ্ছে T2 পেয়ে যাব। তাহলে আমরা একটু কাজ করে একটা গুণ দিয়ে দিই কষ্ট করে। আমরা 3 হতে পাই, 3 হতে কি পাই? T2 ইজ ইকুয়ালস টু M3A। তাহলে আমরা যদি গুণ দিয়ে দিই
m3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু f। এই মানটাই আসলে কিসের মান? এই মানটাই হচ্ছে আপনার সুতার টান T2 সেটার মান। এটা আমরা বের করে ফেললাম। তাহলে টোটাল বলের মধ্যে এইটুকু বল হচ্ছে T2 আকারে চলে আসছে। ঠিক আছে, এখনো আটকে আছে স্যার। আর 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 আমার কাকিয়া, আচ্ছা, তো আমাকে একজন বলছে আপনার ক্লাস করে ভাইয়া আমি হাসতেছি, আর আমার হাসি দেখে আমার কাকিমা বলতেছে যে হচ্ছে আমি ক্লাস না করে মনে হয় ফানি ভিডিও দেখতেছি। হ্যাঁ, তো আপনার প্রতি অনুরোধ যে আপনি যখন ক্লাস করতে হবে, শুভ ভাই ক্লাসে উঠবেন, তখন বাসায় যত মানুষ আছে সবাইকে নিয়ে ক্লাস করতে বসবেন। আপনার ছোট ভাই বোন থেকে শুরু করে আপনি হয়তো আপনার নাতি নাতনি, সরি আপনি আপনার নাতি নাতনি না, আপনার নানা নানি দাদা দাদি পর্যন্ত, বাবা মা পর্যন্ত যত জেনারেশন আছে, বা আপনি হয়তো চাচা চাচি হয়ে গেছেন কারো না কারো, সবাইকে নিয়ে একসাথে বসবেন। হ্যাঁ, সবারই তো লাইফে বিনোদন দরকার। আচ্ছা, তাহলে আমরা এবার আসেন T1 যদি বের করতে চাই, T1 আমরা কোথা থেকে বের করতে পারি? যে এইখান থেকে বের করতে পারি, তা বা আমরা এইখান থেকেও বের করতে পারি। দুই থেকে T1 ইজ ইকুয়ালস টু T2 প্লাস M2A, T2 প্লাস M2A। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দিই, T2, এই যে T2টা ওই পাশে নিব প্লাস M2A ওই পাশে নিব, তাহলে কি আসবে? তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ওইখান থেকে যদি আমরা করি T1 ইজ ইকুয়ালস টু T2 প্লাস M2A, তাহলে T2 তো আমাদের বের হয়েছে M3 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3, আর এইদিকে M2A, M2 ডিভাইডেড বাই হচ্ছে M1 প্লাস M2। আচ্ছা, আলটিমেটলি সবকিছু করলে আমাদের চলে আসবে হচ্ছে M2 প্লাস M3 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু F। এই হচ্ছে আমাদের আলটিমেটলি সূত্র, এটা চলে আসবে। ঠিক আছে, দেখেন আপনাদের সবার এই জিনিসটা ম্যাচ করে কিনা। আমরা কি পাইলাম? আমরা পাইলাম যেটা, সেটা হচ্ছে যে আমাদের M2 প্লাস M3 ডিভাইডেড বাই M1 M2 M3 ইন্টু F, এই হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, তো পুরো জিনিসটা একটু সাম করি বা একটু রিভিউ করি, তাহলে আপনারা দ্রুত বুঝতে পারবেন। তাহলে আমরা কি বললাম? প্রথমত দেখেন, এইটা একটা বস্তু, F1 বস্তু, আকাশ। আকাশ বলছে, অনেকে বলছে ভাইয়া বুঝতে পারছি, অনেকে বলছে ভাইয়া বিয়ে করি নাই, নাতি নাতি কিভাবে হবে? হতে পারে আপনি বিয়ে করেন নাই, আপনার চাচাতো ভাই বোন হয়তো বিয়ে করছে, তাদের ছেলে মেয়ে হয়েছে, তাদের ছেলে মেয়ে বিয়ে করে তাদের বিয়ে বাচ্চা হয়েছে, হইতেই পারে, তাই না? আমি যেমন হচ্ছে জন্মানোর কয়েকদিনের মাথায় দেখলাম আমি নাকি নানা হয়ে গেছি, কারণ কি আমার চাচাতো ভাই তার ছেলে বিয়ে করে তার আবার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, এরকম হইতেই পারে। তো আমার এখানে একটা সিস্টেম, এই বস্তুটার উপর এফ বল সামনের দিকে, আকাশ একটু খেয়াল করেন ভাইয়া বুঝেন কিনা, আকাশের জন্য স্পেশালি বলতেছি। দেখেন তো আকাশ, যে এই বস্তুটা, তাকে আমি এফ বল দিয়ে টান দিলাম, তাহলে ও তো এফ ইকুয়ালস টু এম অন এরকম লেখার কথা, কিন্তু এই M2 ভরের বস্তুটা কি ওকে এইদিকে টান দিয়ে আটকায় রাখতে চাবে, কারণ ও তো নড়তে চাবে না। তাহলে এই M1 এর উপর সামনের দিকে F বল, উল্টো দিকে T1, তাহলে আমরা বলতে পারি কি F থেকে T1 বাদ দিয়ে এটা হচ্ছে তার লব্ধি বল। এই লব্ধি বল ইকুয়ালস টু কি M1A, সো M1A তে সে আগায় যাবে। এখন এই যে M2 তাকে T1 দিয়ে আটকাইছে, তাহলে M1 ও কি ওকে একটা প্রতিক্রিয়া দিবে সমান পরিমাণ। এই প্রতিক্রিয়া বল T1টা M2 এর উপর সামনের দিকে কাজ করতেছে, ওইটার কারণেই সে সামনে আগাইতে চাবে। কিন্তু ও যখন সামনে আগাইতে চাবে, তখন আবার কি, এই যে বাংলাদেশের মানুষজনের মতো, যে একজন সামনে আগাইতে চাইলে কি সবাই পা ধরে টান দিয়ে ধরে রাখে, উন্নতি হইতে দেওয়া যাবে না যাই হোক না কেন। তো তখন M3 কি করবে, ওকে একটা T2 বল দিয়ে টেনে ধরবে। তাহলে এই M2 এর জন্য সামনের দিকে একটা T1 আছে, উল্টো দিকে একটা T2 আছে, লব্ধি T1 মাইনাস T2 ইকুয়ালস টু M2A। আর এই M3, এই M3 হচ্ছে আমেরিকা, এই M3 হচ্ছে আহ অস্ট্রেলিয়া, এই M3 হচ্ছে আপনার ইউরোপ। আমি যেখানে এই যে কিছুদিন আগে মিটিং করে আসলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে, এইখানে ধরেন আপনি সামনে আগাইতে গেলে কেউ আপনাকে দেখছেন, ওর পিছনে কেউ বাধা দিছে? বাধা দেয় নাই। ঠিক আছে, সো M3, ওর উপর একটাই বল সামনের দিকে T2, এই T2 ইকুয়ালস টু MA মানে M3A। তিনটাকে যোগ করছি, যোগ করলে বাম পাশে শুধু F, ডান পাশে হচ্ছে এইটুকু থাকে M1A প্লাস M2A প্লাস M3A। কমন নিলে দেখেন আকাশ, এখানে হচ্ছে M1 M2 M3 একসাথে থাকে, ভাগ দিলে A ইকুয়ালস টু F ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3 হয়। আকাশের কাছে কি এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আকাশ একটু কমেন্ট করেন। দিস ইজ স্পেশালি ফর আকাশ।
ঠিক আছে? ওকে ওকে। তাহলে এবার দেখেন আমার জাস্ট করতে হয়েছে কি, টি2 কি ছিল, m3 ইনটু a, সো এর মানের সাথে m3 কে গুণ দিয়ে দিছি, তাহলে এটা চলে আসছে। ওকে, তারপর হচ্ছে টি1 ইকুয়ালস টু, এই যে আমরা এখান থেকে যদি বলি টি1 এর মান চাইলে কি টি2 প্লাস m2 এ, তাহলে আমরা যে টি2 প্লাস m2 এ টি2 এর মানটা যদি বসাই, m2 এর মানটা যদি বসাই, তাহলে এখান থেকে এইরকম চলে আসবে। ওকে, তাহলে আমরা আশা করি টি2 মাইনাস টি1 হবে কি, টি2 মাইনাস টি1 হবে কি না, এখানে টি1 মাইনাস টি2 হবে। ওকে ওকে ওকে। আকাশের থেকে কোনো রিপ্লাই পেলাম না, যাই হোক আমরা আমাদের এই প্রবলেম ডান, এটা শেষ করে আমরা সামনের দিকে চলে আসি। আচ্ছা, তাহলে তাহলে আমরা এবার পরের অঙ্কটা করি। এই অঙ্কটাও স্পেশাল একটা প্রবলেম, এটাও স্পেশাল প্রবলেম লিখে রাখতে পারেন। আচ্ছা, আমরা তো অঙ্কের নাম্বার দিই নাই, তাই না? 64, 64 এটা কত ছিল, এটা হচ্ছে P65, এটা ছিল P65। তারপর আসেন P66, কি হলো, ওকে P66, আমরা 66 নাম্বার প্রবলেমে চলে আসলাম। আজকের ক্লাসে আমাদের তেমন টার্গেট নাই যে অনেকগুলা প্রবলেম শেষ করতে হবে, এমন কিছু না। আজকের ক্লাসে আমরা যে কয়টা পারি সে কয়টা। আকাশ, সব বল একবারে বাদ যাবে না ভাইয়া, সব বল সব বল একবারে কেন বাদ যাবে, আমরা তো যোগ করব, ইকুয়েশন গুলো যেগুলো পাইছি ওগুলো যোগ করব, যোগ করার পর ইকুয়েশন আমাকে বলে দিবে কতটুকু কি থাকে। ভাইয়া টি1 এ কোথায় গেল, একজন বলছে ভাইয়া টি1 এ কোথায় গেল, এই যে টি1 ইকুয়ালস টু টি2 প্লাস m2 এ, টি2 এর মানটা বসান এখান থেকে, m2 এর মানটা বসান এখান থেকেই চলে আসবে, মানটা বসায় দেখেন। হ্যাঁ, হাকিম আব্দুল্লাহ ও বলছে কি, ও বলছে হচ্ছে বিয়ে প্রথম দিন বউ নিয়ে ক্লাস করতেছি। ঠিক আছে, আপনাদেরকে হচ্ছে যে কি বলবো, নতুন বিবাহ দিনের শুভকামনা। আপনারা বিবাহ দিনে হচ্ছে যে আহ আইজ্যাক নিউটন, আইনস্টাইন, তাদেরকে যিনি পড়িয়েছিলেন তাদের ক্লাস করতেছেন, সেই শিক্ষকের ক্লাস করছেন। আপনারা আসলে অনেক লাকি, আপনাদের দেখে আমার অনেক জেলাস ফিল হচ্ছে। এনিওয়েজ P66, আমরা এই স্পেশাল প্রবলেমটাতে চলে আসছি। বলছে 8 সেন্টিমিটার ব্যাস, মানে আমাদের কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। এই আপনারা ব্যাচমেট যারা আছেন, আপনাদের একজন যে বিয়ে করলো আজকে হাকিম আব্দুল্লাহ, ওর থেকে কিন্তু আপনারা মিষ্টি পাও না, তো মিষ্টি বা হচ্ছে কাচ্চি যাই হোক ওর থেকে আদায় করে নিয়েন, গ্রুপে এটা নিয়ে অনেক লেখালেখি করতে হবে। আর ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। হ্যাঁ, ব্যাসের একটি হোস পাইপ অনুভূমিক ভাবে একটি খাড়া দেয়ালের উপর এত বেগে ভেলোসিটি দেওয়া আছে, এত বেগে পানি ফেলছে, আঘাতের পর দেয়ালের লম্ব দিকে পানির বেগ শূন্য হলে দেয়ালে কত বল ক্রিয়া করে। ভালো প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। তো আমরা একটু দেখি যে কোশ্চেনটা আসলে কি বলতেছে। তো কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম, কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম, আচ্ছা আচ্ছা, তো কোশ্চেনটা ছিল এরকম যে একটা হোস পাইপ হচ্ছে হরাইজন্টালি আছে, মানে একটা, আপনারা ওই যে দেখেন না যে অনেক সময় স্প্রে করলে হচ্ছে পানি বের হয়ে আসে, এরকম একটা সিস্টেম। বা ওই যে গার্ডেনে পানি দেয় এরকম পাইপ, সামনের দিকে সোজা পানি নিক্ষেপ করে। সো একটা পাইপ এরকম সোজা পানি নিক্ষেপ করতেছে, ওইটার ব্যাস দেওয়া আছে, তার মানে ব্যাসার্ধ আমরা জানি। ওইখান থেকে পানিগুলো কত বেগে বের হচ্ছে, এই ভেলোসিটিটা দেওয়া আছে কত, 8 মিটার পার সেকেন্ড, এত বেগে বের হচ্ছে। সামনে একটা দেয়াল আছে, পানিটা যায় দেয়ালে আঘাত করার পর কি ঘটনা ঘটলো, পানিটা দেয়ালে আঘাত করার পর সবগুলো পানি হচ্ছে এভাবে পড়ে যাচ্ছে। ঠিক আছে, পানিগুলো দেয়ালে আঘাত করার পর এইভাবে পানিগুলো পড়ে যাচ্ছে। তাহলে দেয়ালটা কি একটা বাধা দিছে না, দেয়ালটা যদি বাধা না দিত, খেয়াল করেন দেয়ালটা অবশ্যই এদিক থেকে একটা বাধা দিছে।
দেয়ালটা যদি বাধা না দিত তাহলে তো পানিগুলো সোজা সামনের দিকে চলে যেত। দেয়াল বাধা দেওয়ার কারণে তো পানি সোজা সামনের দিকে না যেতে পেরে দেয়ালের সাথে লেগে পড়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই এফ এর ভ্যালু কত? প্রশ্ন হচ্ছে এফ এর ভ্যালু কত? তাহলে চলেন, প্রশ্ন যেহেতু করা হয়ে গেছে, আমরা তাহলে সলিউশনে যাই। তাহলে সলিউশনটা আমরা কিভাবে করব? দেখেন, আমরা জানি কি বল মানে কি? ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার, এটাই কি প্রযুক্ত বল। ঠিক আছে, ঠিক আছে। আপনি আর 8টা বছর ধরে ক্লাসটা কন্টিনিউ করেন, আমি 8 বছর পর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। বুয়েট ড্রিমার। হোস পাইপ কি? হোস পাইপ হচ্ছে একটা পানির পাইপ। জাস্ট আপনি পানির পাইপ চিন্তা করেন, যেটা হচ্ছে একদম হরাইজন্টাল। এটা তো ভার্টিক্যাল, আর এটা হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টালি পানি ছুড়ে, এটাই হচ্ছে হোস পাইপ। আচ্ছা, এবার আসেন, প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কি? ভরবেগের পরিবর্তনের হার, এটা আমরা জানি। তাহলে এবার একটু খেয়াল করেন, আমাদের এখানে শুরুতে একটা ভরবেগ আছে, শেষে আরেকটা ভরবেগ আছে। তাহলে আমার শুরুতে ভরবেগ এবং শেষে ভরবেগ, বা আমি এভাবে বলতে পারি, দেখেন এইটাকে আমার আদিবেগ বলতে পারতাম, এইটাকে আমার আদিবেগ বলতে পারি। আর ধাক্কা খাওয়ার পর শেষ বেগটা কত হয়ে যাবে? 0। শেষ বেগটা হয়ে যাবে 0। তাহলে দেখেন, আমরা এমভি মাইনাস এমইউ, ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই টাইম, এটাই কি? এটাই হচ্ছে আমাদের জন্য কিসের মান? এটাই হচ্ছে আমার জন্য বলের মান। এখন দেখেন, শেষ বেগ কত? 0। শেষ বেগ কত? 0। তাহলে এই টোটালটা কত হয়ে যাবে? 0। এখন আমরা আরেকটা কাজ করব, আমরা যখন বল বের করব তখন তো জাস্ট পার্থক্যটা বের করতেছি। বল যখন বের করতেছি তখন শুধু পার্থক্য বের করতেছি। সো আমরা ডিফারেন্স ইউজ করব, আমরা একেবারে মাইনাস না ইউজ করে ডিফারেন্স ইউজ করব। তাহলে 0 ডিফারেন্স এম ইন্টু ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আসলে কি থাকে? এম ইউ ডিভাইডেড বাই টি, এইটা পড়ে থাকে। এখন এম কত? এম কে আমরা বলতে পারি না রো ইন্টু ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য? রো ইন্টু ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য ইন্টু ইউ ডিভাইডেড বাই টি। রো ইন্টু ক্ষেত্র মানে এম ইকস টু কি? রো ভি। ভর ইকস টু হচ্ছে রো ভি। আর কি 4 নাকি 8? দেখেন বলছে এত সেন্টিমিটার ব্যাস। ব্যাস যদি 8 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কি হবে? তার অর্ধেক 4 সেন্টিমিটার হবে। ওকে, ওকে। তাসফিয়া, আপনার জন্য অনেক দোয়া রইলো, অনেক দোয়া রইলো। আহ জান্নাত, আপনার জন্য অনেক দোয়া রইলো। আচ্ছা ঠিক আছে। তো আমরা তাহলে দেখলাম অনেকে আমার কাছে ক্লাসে দোয়া টোয়া চাচ্ছে, তো আমি একটু দোয়া টোয়া করে দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তো এম ইকুয়ালস টু রো ভি। রো ইন্টু আয়তন, আয়তন কি? ক্ষেত্রফল, মানে এইটুকু হচ্ছে আপনার ক্ষেত্রফল, এইটা হচ্ছে এরিয়া, আর এইগুলো হচ্ছে আপনার ধরেন দৈর্ঘ্য ধরতে পারেন। তাহলে আমরা রো এর মান কত? পানির ঘনত্ব হচ্ছে 1000। এরিয়া, এরিয়া কত আসলে? পাই আর স্কয়ার ইন্টু এল বাই টি, এটা রাখলাম, ইন্টু লাস্টে ইউটা কত দেওয়া ছিল? দেখেন ইউ দেওয়া ছিল হচ্ছে ইউ বা ভি, যেটাই বলেন না কেন, এটাকে আপনি ইউও বলতে পারেন, এটাকে আপনি ভিও বলতে পারেন। সেটা ছিল হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। লাস্টে আপনি একটা 8 মিটার পার সেকেন্ড দিয়ে দিলেন। তাহলে কি থাকলো আপনার? 10⁻³ ইন্টু পাই ইন্টু আর কত ভাইয়া? 4 সেন্টিমিটার। তার মানে 4 ইন্টু 10⁻⁻2 তার স্কোয়ার ইন্টু দেখেন এল বাই টি, দৈর্ঘ্য বাই সময়, মানে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটাই কি? বেগ। তাহলে এটাও কত? 8। এটাও কত? 8। 8 ইন্টু 8। তাহলে সবকিছুর মান জানা আছে। তাহলে এখান থেকে আমার কি চলে আসবে? এখান থেকে আমার বলের মানটা কত, এটা আমি বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমি একটু দেখি, 1 × 10⁻³ ইন্টু পাই ইন্টু 0.04 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার। আমার বলের মান চলে আসে 321.699 এত নিউটন। ওকে, দেখেন পুরা অঙ্কটা আমরা করে ফেললাম। মুবাশির বলতে কি ওরাও কি বিবাহ করলো নাকি তাই দোয়া নিচ্ছে? আমিও দোয়া নিব। মুবাশিরও করছেন নাকি? ওকে, দেয়াল আর পাইপের মধ্যে কোনো গ্যাপ নাই? পাইপ থেকে পানি বের হচ্ছে, ঠিক আছে। এইখানে কিন্তু পাইপ নাই, পাইপ এতটুকু পর্যন্তই। পাইপ এভাবে ধরছি, পাইপের মুখটা হচ্ছে এই জায়গায়। পাইপ থেকে সোজা পানিটা বের হয়ে যাচ্ছে, এই জায়গায় শুধু পানি, এই জায়গায় অন্য কিছু নাই। ঠিক আছে, ওকে। রিপা দোয়া চাইছে। আচ্ছা, সবার জন্য দোয়া, হ্যাঁ সবার জন্য দোয়া।
তাহলে আমরা একটু প্রবলেমটাকে সাম আপ করি, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। এখানে একটা পাইপের মুখ দিয়ে সোজা হরাইজন্টালি পানি বের হচ্ছে, এটার ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া, কত বেগে যাচ্ছিল পানিটা দেওয়া আছে, তারপর বলছে আঘাত করার পর সোজা গড়ায় নিচে পড়ে যাচ্ছে। এখন বলছে বল কত, বল মানে ভরবেগের পরিবর্তন বাই টাইম। এখানে আমরা শেষ ভরবেগ 0, আদি ভরবেগটা হচ্ছে ভর ইনটু বেগ, মাইনাস করলে একটা নেগেটিভ সংখ্যা আসার কথা, বাট আমরা পরিবর্তনটা চাচ্ছি। থামায় দেওয়া মানে কি, বলটা নেগেটিভ বল, সো আলাদা করে আর নেগেটিভ বলার দরকার নাই। যেহেতু বলছে যে দেয়ালের বল কত ক্রিয়া করবে, তার মানে আমাকে নেগেটিভ বলটাই চাচ্ছে। তো এখন এম ইন্টু ইউ, এম কে আমরা কিভাবে ভাগ করছি, এম ইকুয়ালস টু রো ভি। ভি কে আয়তন, পানির রো তো 1000, এটা বসাইছি, আয়তন হচ্ছে এরিয়া ইন্টু এল বা এরিয়া ইন্টু দৈর্ঘ্য। এরিয়াটা পাই আর স্কয়ার দিলে বৃত্তের ক্ষেত্রফল বের হয়েছে। এল তো এই যে এই দৈর্ঘ্য ডিভাইডেড বাই টাইম, এল বাই টি হচ্ছে একক সময় অতিক্রান্ত দূরত্ব। তো একক সময় অতিক্রান্ত দূরত্ব এটাই কি বেগ না, তাহলে এই যে একক সময় অতিক্রান্ত দূরত্ব এটাই কিন্তু বেগ ছিল, এটাই কিন্তু বেগ ইউ, এটাই হচ্ছে ইউ। এবং ইউ এর ভ্যালু কত দেওয়া, 8, ইউ এর ভ্যালু দেওয়া 8। তো অনেকের হয়তো কনফিউশন হতে পারে যে ভাই এল বাই টি কিভাবে হইলো। সো এল বাই টি ইকুয়ালস টু একক সময় অতিক্রান্ত দূরত্ব, এইটাই হচ্ছে উম এটাই হচ্ছে আমার বেগ। সো আমরা এটার ভ্যালু 8 ইউজ করতে পারি। তো সবকিছু বসানো শেষ, এখান থেকে আমরা এই মানটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে মুভ করি। পরের প্রবলেমটা হচ্ছে অলরেডি আমরা করছি, তো এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমাদের রকেট রিলেটেড প্রবলেম। হুবহু সেম প্রবলেমটা আমরা আপনাদেরকে ক্লাসে করাই দিছিলাম, রকেটের ক্লাসটাতে। সো ওইখান থেকে দেখে নিলে আপনি পেয়ে যাবেন। সো একই অঙ্ক আমরা রিপিট না করি। আচ্ছা, তারপর একটা ভালো প্রবলেম, বাট এই প্রবলেমটা করার জন্য আমাকে আগে আপনাদেরকে আরেকটা প্রবলেম করাইতে হবে। 66 নাম্বার প্রবলেম করলাম, তাই তো? তাহলে আমরা এই প্রবলেমটা করব, তার আগে আমরা একটা প্রবলেম করি, 67 নাম্বার প্রবলেম। একটু পানি লাগবে। হ্যাঁ, P67, 67 নাম্বার প্রবলেম আমরা একটু দেখি। তো প্রবলেমটা হচ্ছে এরকম, আপনাকে ধরেন বলল যে এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে? তো এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের ভর হচ্ছে, বললো যে এটার ভর m ইকুয়ালস টু 10 কেজি, ঠিক আছে? আর আপনাকে বলে দিল যে উচ্চতা, আপনাকে বলে দিল এই ত্রিভুজের উচ্চতা, হাইট h ইকুয়ালস টু 3 মিটার, এটা বলে দিল। এখন আপনার কাছে কি চাইছে, আপনার কাছে চাইছে যেটা, সেটা হচ্ছে এই দিক বরাবর একটা অক্ষ আছে, এই দিক বরাবর একটা অক্ষ আছে, এটাকে আমরা বললাম পি কিউ অক্ষ। আপনাকে জিজ্ঞেস করলো কোশ্চেন কি, কোশ্চেন হচ্ছে আই পি কিউ ইকুয়ালস টু হোয়াট, এটা হচ্ছে আপনার প্রশ্ন, ঠিক আছে? ভাইয়া আজকালকার পোলাপানরা সিজন ছাড়া গাছ লাগাচ্ছে, এই বুঝতে পারছি, বুয়েট ড্রিমার। আচ্ছা, বুয়েট ড্রিমার, ও হচ্ছে খুব, মানে ওর নাম হচ্ছে বুয়েট ড্রিমার, এনিওয়েজ ও হচ্ছে অনেক অনেক বায়োলজি ক্লাস করতেছে ইদানিং, এই কারণে। আচ্ছা, সাফায়াত বলছে ভাইয়া আজকে আমার ফুপি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি যেন হচ্ছে আপনার ফুপিকে আল্লাহ পাক জান্নাত নসিব করুক। দোয়া করে ভাইয়া ক্লান্ত। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু দেখি এই প্রবলেমটা, আমরা একটা সূত্র মাথায় রাখবো, যদি কখনো আমাদের একটা ত্রিভুজের কোন এক বাহুর রেসপেক্টে, ত্রিভুজের কোন এক বাহুর রেসপেক্টে যদি আমাকে ঘুরাইতে বলে, যেমন আমার এখানে তো ত্রিভুজ নাই, ধরেন আমি ত্রিভুজ বানাইনি, অনেক কিছুই জীবনে থাকবে না, বানাই নিতে হবে। অনেকে এখন গার্লফ্রেন্ডের কথা মনে করতেছে, বয়ফ্রেন্ডের কথা মনে করতেছে, এনিওয়ে দেখেন, পড়াশোনার দিকে ফোকাস, ধরে এই হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? এই হচ্ছে ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই একটা বাহুর রেসপেক্টে ওকে ঘুরাবো। তো ধরেন হচ্ছে এই একটা ত্রিভুজ আছে, আমার হাত দিয়ে দেখাই, ধরেন হচ্ছে যে এই নিচের এইটা, এটা একটা বাহু, এটা একটা বাহু, আর আমার এই দুইটা হচ্ছে দুইটা হাত মিলে একটা ত্রিভুজ তৈরি করছে। তো এইটার রেসপেক্টে এইভাবে আমার পুরো ত্রিভুজটা ঘুরতেছে, মানে এই বাহুটা ফিক্স রেখে এই পুরো জিনিসটা, উপরে এই জিনিসটা এ পয়েন্টে এভাবে ঘুরে আসতেছে, এ পয়েন্টে এভাবে ঘুরে আসতেছে, এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে? তো তাহলে দেখেন আমরা এখন কি করব, আমরা এখন যদি বের করি, এটা একটা প্রুফ আছে, প্রুফটা করাইতে আমার খুব ভালো লাগে, মজা লাগে। তো এই প্রুফ করাইতে গেলেই ধরেন 1 ঘন্টা চলে যাবে, তো এখন ইন্টিগ্রেশন টিগ্রেশন দরকার নেই, আপনাকে ডিরেক্টলি বলে দিই, যখন আপনি এক বাহুর রেসপেক্টে, ত্রিভুজের এক বাহুর রেসপেক্টে যখন জড়তার ভ্রামক বের করবেন, সূত্র হচ্ছে 1/6 mh স্কয়ার। সূত্র কি, 1/6 mh স্কয়ার।
সো 1/6 আছে। এম কি? এম হচ্ছে ওই ত্রিভুজের ভর। ভর কত আছে? 10 কেজি। এইচ কি? এইচ হচ্ছে আপনি যে বাহু রেসপেক্টে ঘোরাচ্ছেন ওই বাহু থেকে ত্রিভুজের উচ্চতা, ওই বাহু থেকে ত্রিভুজের উচ্চতা। তাহলে সেইটা উচ্চতা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। সো 3 স্কয়ার। তাহলে কত হইল? 10 ইন্টু 9/6। তাহলে 10 ইন্টু 3/2। তার মানে 3 5 15 এত কেজি মিটার স্কয়ার। এত কেজি মিটার স্কয়ার। এই তো জড়তার ভ্রামকটা আমরা বের করে ফেললাম। জড়তার ভ্রামকটা আমরা বের করে ফেললাম। 67 নাম্বার প্রবলেম ডান। এবার আসেন 68 নাম্বার প্রবলেম। P68। ওরে আল্লাহ, আজকে কি 70 কমপ্লিট করে দিব আপনাদের? কি বলেন আপনারা? 70 কমপ্লিট করি, এটা কি চান আপনারা নাকি চান না? তো আমাকে কমেন্ট করছে অনেকে, ইয়েস চাই চাই চাই, অনেকে 100টা করতে বলছে। 100টা করাই ফেলতে পারবো, কিন্তু 100টা করতে গেলে যেটা হবে, ক্লাস আজকে আর শেষ হবে না, আপনাদের বন্ধের দিনে যায় শেষ হবে। তো প্রথমত আমরা একটু এই জিনিসটা দেখি। এ বি সি ডি, এ বি সি ডি, তো এটা একটা আয়তক্ষেত্র। তো আমাকে বলছে আয়তক্ষেত্রের এই বিডি কর্ণের সাপেক্ষে আইবিডি, আইবিডি ইজ ইকুয়ালস টু হোয়াট? আমাকে আয়তক্ষেত্রের, সরি আয়তক্ষেত্র না, এটা একটা বর্গক্ষেত্র, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তার মানে এটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের কর্ণের সাপেক্ষে, বর্গক্ষেত্রের কর্ণের সাপেক্ষে আমাকে কি বের করতে বলছে? জড়তার ভ্রামকটা কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমরা ধরলাম যে এটার ভর হচ্ছে এম, আমরা ধরলাম পুরো সিস্টেমটার ভর হচ্ছে এম। এখন দেখেন আমরা এইটা বলতে পারি কিনা, আই আইবিডি, আইবিডি ইজ ইকুয়ালস টু, আমরা কি এইভাবে চিন্তা করতে পারি? দেখেন তো, ধরেন এইখানে আমরা একটা সিস্টেম ড্র করি। এই তো একটা সিস্টেম, জানি না হবে কিনা, মানে কাছাকাছি একটা জিনিস ড্র করি আর কি। এই তো। সো এইটুকু হচ্ছে এ, এইটুকু এ। মানে খেয়াল করে দেখেন, একটা কর্ণ, বর্গের একটা কর্ণ কি বর্গকে দুইটা সমান ত্রিভুজে ভাগ করে? তাহলে পুরো সিস্টেমটা আসলে কি এই অক্ষের সাপেক্ষে, মানে ধরলাম ব্যাপারটা এরকম, এই হচ্ছে আমার অক্ষ, ঠিক আছে, এই বরাবর অক্ষটা গেছে, এই অক্ষের মানে কর্ণ সাপেক্ষে এইভাবে সিস্টেমটা ঘুরতেছে, কর্ণকে মাঝখানে ফিক্স রেখে এইভাবে সিস্টেমটা ঘুরে আসতেছে, ঠিক আছে, এইভাবে সিস্টেমটা ঘুরে আসতেছে। তখন আপনি চিন্তা করেন, আপনার যদি নিচের এইটুকু মানে এইটুকু অংশ যদি না থাকতো, তাহলে কি একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা তার বাহুর সাপেক্ষে ঘুরতেছে, তাহলে ওইটা আপনি পেয়ে যেতেন 1/6 mh স্কোয়ার, ওইটা পাইতেন। আবার এইখানেও আপনি পাইতেন কি, ওই ত্রিভুজ আর এই ত্রিভুজ তো সমান, একদম মাঝখান দিয়ে গেলে সমান ভাগে দুই ভাগে ভাগ করে, তাহলে এটার জন্য আরেকটা 1/6 mh স্কোয়ার পাইতেন। তাহলে আমি কি বলতে পারি যে আই বিডি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 1/6 এম প্রাইম এইচ স্কোয়ার। এখানে এইচ কত? এইচ হচ্ছে যে আপনি যেটা লম্ব টানেন, আপনি এখান থেকে একটা লম্ব টানেন, এই লম্বটা এখানে 90 ডিগ্রি হইতে হবে, তাহলে এইটুকু হচ্ছে এইচ, ঠিক আছে। আর এইখানের ভর হচ্ছে এম প্রাইম, একটা ত্রিভুজের ভর হচ্ছে এম প্রাইম, এটা কত? টোটাল ভরের অর্ধেক, কারণ এরকম দুইটা ত্রিভুজ মিলে একটা টোটাল আয়তক্ষেত্র তৈরি, বর্গক্ষেত্র তৈরি হয়েছে, তাহলে প্রতিটার ভর কি অর্ধেক করে হবে, প্রতিটার ভর হচ্ছে অর্ধেক করে হবে। তাহলে আমরা দেখেন কি বলতে পারি, 2 ইন্টু 1/6 এম প্রাইমের জায়গায় আমরা বলতে পারি m/2 ইন্টু এইচ স্কোয়ার। এখন সবকিছু মূলত নির্ভর করে কিসের উপর? এইচ বের করার উপর। এখন এইচ আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কর্ণগুলো কত করে অ্যাঙ্গেল তৈরি করে? 45 ডিগ্রি, তাই না? তাহলে দেখেন আপনি যদি এইটুকুকে নিয়ে কাজ করেন, এইটুকুকে নিয়ে যদি কাজ করেন, তাহলে এইটা একটা লম্ব, এইটা অতিভুজ, এইটা কি? এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আপনার অতিভুজ, অতিভুজ, এটা কি? এইটা হচ্ছে আপনার, আচ্ছা এই অ্যাঙ্গেল, এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও কত? 45 ডিগ্রি।
তাহলে এটা কি? এটা আপনার লম্ব। তাহলে আপনি যদি খেয়াল করেন সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব এইচ আর অতিভুজ কত? এ। তাহলে আপনি বলতে পারেন সাইন 45 কত? 1/√2। এটার মান হচ্ছে 1/√2 সাইন 45 এর মান। তাহলে এইচ সমান আপনি বলতে পারেন a/√2। এটা আপনি বলতে পারেন, আপনার সেই অধিকার আছে বলার। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে মানটা বসাই দিই এইচ এর মান, সেটা কত? a/√2 সেটার স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি? এই 2 কাটাকাটি যাবে, 2 কাটাকাটি যাবে, তাহলে আলটিমেটলি চলে আসে কত? 1/6 ইন্টু এম ইন্টু a স্কোয়ার বাই 2। 6 দুগুণে 12, তো 1/12 এম a স্কোয়ার। এটা কিসের মান পাইলাম? আই বি ডি, এটার মান পাইলাম। তাহলে আমাদের এইটা একটা সূত্র চাইলে আমরা মাথায় রাখতে পারি, এটা একটা সূত্র আমরা চাইলে মাথায় রাখতে পারি। এটাই তো আমাদের কাজ ছিল, এই সূত্রটা বের করাই আমাদের কাজ ছিল। তো আমরা কি বলছি? একটা বর্গাকার পাত আছে, একটা বর্গাকার পাত আছে। ভাইয়া ক্লাস আটকে যাচ্ছে। আচ্ছা, অনেকে কমেন্ট করছে যে ভাইয়া ক্লাস আটকে যাচ্ছে। সো আমরা একটু এক্সিকিউটিভ ভাই যদি কেউ থাকেন আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে একটু কাইন্ডলি রুমে আসবেন। কারণ অনেকেই বলছে যে ভাইয়া ক্লাসটা আটকে গেছে, এবং আমার এখানেও ক্লাস আটকে গেছে দেখা যাচ্ছে। এখন কি ওকে লাস্ট? আসসালামু আলাইকুম, আবারও আপনাকে ওয়েলকাম করতেছি। মাঝখানে একটু সমস্যা হয়েছিল, আপনারা একটু ভাইয়াকে জানায়েন আপনাদের কি এখন প্রবলেম সলভ হয়েছে কিনা, মানে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং ভাইয়াকে দেখতে পাচ্ছেন কিনা। আবার আটকেছে?
আহ, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে না? ওই যে বলছিলাম না যে মানে জীবনে অনেক সময় দেখা যাবে যে আপনি আজকে প্রিপারেশন নিয়ে গেছেন যে আজকে ধরেন হচ্ছে আবহাওয়া একদম ভালো, শীতকাল, কোনো বৃষ্টি টিষ্টি নাই, কোনো আকাশে কোনো মেঘ নাই। হ্যাঁ, আপনি হচ্ছে যে রিক্সা ভাড়া আজকে দিনে 100 টাকা, আপনি এখান থেকে ওখানে যাবেন, 50 টাকায় যাবেন, 50 টাকায় ফেরত আসবেন। পথে নামছেন, হঠাৎ করে দেখলেন যে ঝুমছে শীতকালে, মানে যেখানে কোনো কুয়াশা থাকার কথা না, ঠাস করে বৃষ্টি নামছে। হয় লাইফে এরকম, এবং ওইটা কোন দিন হবে জানেন? যেদিন হচ্ছে আপনার ধরেন পরীক্ষা খুব ইমার্জেন্সি, ওই দিনই ধরেন এটা ঘটবে। এবং তখন আপনাকে এই যে তখন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাই হচ্ছে জীবনের শিক্ষণীয় বিষয়, যেটা হচ্ছে ভাইয়ার ক্লাস থেকে আজকে আপনারা শিখতে পারবেন। বললাম না, শুধু পড়াশোনা শিখলে কি হবে নাকি, লাইফ লেসন শিখতে হবে। 3 বার লিভ নিয়ে জয়েন করেছে, আরে আপনাদের কত প্যারায় ফেলে দিলাম। ঠিক আছে ভাই, আজকে খুব বেশি এক্সটেন্ড করবো না, আমি একটু অঙ্কটা বুঝাই দিই। আপনারা হয়তোবা কেউ অঙ্কের কিছু দূর শুনতে পারছেন, তারপর আটকে গেছেন। পুরো অঙ্কটাই ভাই একটু দ্রুত রিপিট করতেছে, অঙ্ক আমার করানো শেষ। ভাই আরেকবার একটু বলি, হ্যাঁ কি হয়েছে এখানে। এতগুলো বিয়ের দোয়া করলেন তাই এত সমস্যা হলো? আসলে আপনারা চাচ্ছিলেন যে বিয়ের রাতে আপনারা এত পড়াশোনা করতে ইন্টারেস্টেড না, এই জন্যই হচ্ছে ক্লাসে এই অবস্থা হচ্ছে, আপনাদের মনের দোয়া। তাহলে এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, প্রতি বাহুর দৈর্ঘ্য এ করে, আর টোটাল বর্গক্ষেত্রের ভর হচ্ছে এম। তো বর্গক্ষেত্রর কর্ণের রেসপেক্টে জড়তার ভ্রামক কত? কর্ণের সাপেক্ষে যদি বর্গক্ষেত্রটাকে ঘোরানো হয়, তাহলে জড়তার ভ্রামক কত সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। আমরা এইভাবে চিন্তা করছি ভাইয়া, যে একটা বর্গক্ষেত্র কি করে, একটা বর্গক্ষেত্র আপনার এই সরি, একটা কর্ণ কি করে, বর্গটাকে সমান দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলে। বর্গক্ষেত্রের কর্ণটা একটা বর্গক্ষেত্রকে সমান দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলে। তাহলে আপনি এই নিচের ত্রিভুজের কথাটা বাদ দেন, জাস্ট উপরের ত্রিভুজটা চিন্তা করেন। এই যে উপরের ত্রিভুজটাকে আমি আলাদাভাবে আঁকছি। তাহলে এই অক্ষের সাপেক্ষে যখন আমি ঘুরাবো, মানে এই কর্ণের সাপেক্ষে যখন ঘুরাচ্ছি, তার মানে কি ত্রিভুজকে তার একটা বাহুর সাপেক্ষে, এনি প্রবলেম, তাহলে আমরা ত্রিভুজকে একটা তার বাহুর সাপেক্ষে ঘোরাচ্ছি। তাহলে ত্রিভুজকে একটা বাহুর সাপেক্ষে ঘোরাইতে গেলে কি হয়, 1/6 mh² এরকম আসে। তাহলে এখানে কয়টা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, আর এখানে আরেকটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ যেহেতু সমান সমান পরিমাণ, তাহলে একটা ত্রিভুজের জন্য বের করে 2 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের সিস্টেম কি, একটা ত্রিভুজের জন্য 1/6 mh² ইন্টু 2। এখন এই এমটা তো পুরা আয়তক্ষেত্রের না, জাস্ট একটা ত্রিভুজের জন্য, একটা ত্রিভুজের জন্য ভরটা কত হবে, টোটাল ভরের অর্ধেক, কারণ দুইটা মিলে, দুইটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ মিলে টোটাল আয়তক্ষেত্রের ভর, তাহলে প্রতিটা ত্রিভুজের ভর এম প্রাইম কত হবে, m/2। আচ্ছা, আর এই যে এইচ, এই বাহু থেকে, কর্ণগামী বাহু থেকে এই ত্রিভুজের হাইট, এটা কিভাবে বের করছি, এখানে আমি যদি একটা লম্ব টানি, তাহলে এইটা তো আরেকটা কর্ণের মতো, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা কর্ণ কি 45 ডিগ্রি কোণ তৈরি করে, এটা 90 ডিগ্রি, এটা 45, তাহলে এটাও কত হবে 45। এখন এই সমকোণী ত্রিভুজের মধ্যে এটা 90 ডিগ্রি, এইটা লম্ব, আর এটা অতিভুজ, অতিভুজটা কত, এর সমান, এটা বাহুর সমান। তাহলে আমরা যদি সাইন 45 ডিগ্রি নিই, এই হচ্ছে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি কি লম্ব এইচ বাই অতিভুজ এ, আর সাইন 45 এর মান কত, 1/√2। তাহলে এইচ সমান কি থাকে, এটা উপরে চলে যায়, a/√2 থাকে। তাহলে এইটা হচ্ছে বাহুটা, এইটা হচ্ছে ত্রিভুজের এক বাহুর সাপেক্ষে আমরা যথাসম্ভব বের করতেছি। 1/6 m প্রাইমের জায়গায় m/2, এইচ হচ্ছে এই উচ্চতাটা বের করে ফেললাম, a/√2। সো এই এইচ এর জায়গায় a/√2 স্কোয়ার বসাইলাম, কাটাকাটি যে আসছে 1/12 ma²। তাহলে আমাদের এই টোটাল আয়তক্ষেত্র, মানে আমি 2 দিয়ে গুণ দেওয়ার কারণে দুইটা ত্রিভুজের চলে আসছে, দুইটা ত্রিভুজের একসাথে আসা মানে আসলে টোটাল সিস্টেম একটা চলে আসা। তো আমার আলটিমেটলি চলে আসছে 1/12 ma²। এম হচ্ছে টোটাল আয়তক্ষেত্রের ভর, এ হচ্ছে আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমাকে বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে সবাই ক্লিয়ার বা ইয়েস জানায়েন। আর ভাই আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, নো সিগন্যাল। তো আমাকে একটু ঝটফট কমেন্ট করতে হবে, আপনাদের কমেন্টের জন্য ভাইয়া বসে আছি। ওইটা মনে হয় অন আছে, কারণ উপরে ডিসপ্লেতে দেখা যাচ্ছিল নো সিগন্যাল। এখনো আসে নাই। HDMI 1 ইনপুট, নো সিগন্যাল। আপনারা কমেন্ট করতেছেন, বাট ভাইয়া আসলে দেখতে পাচ্ছি না, আমার সামনে স্ক্রিনটা
একটু অফ আছে। তো ভাইয়া একটু সময় নিচ্ছি। তো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখন তো কোনো কাজ নাই। সো আপনারা আ দেখতে হয়তো আপনারা ভাইয়াকে শুনতে পাচ্ছেন। তো ইন দ্য মিন টাইম ভাইয়া আপনাদেরকে একটা গল্প বলতে থাকি। আমাদের ক্লাসের একদম শেষ দিকে চলে আসছে। আপনাদেরকে আজকে এক্সট্রা প্যারা দিব না। তো গল্পটা হচ্ছে ইন্টার লাইফের বিকজ আপনারা তো এখন ইন্টারে আছেন। তো আমি এই কথাটা বা এই গল্পটা আ সব ব্যাচের সাথে শেয়ার করার চেষ্টা করি। অনেক সময় মিস চলে যায়। তো গল্পটা হচ্ছে আমার ইন্টার ফার্স্ট ইয়ার এক্সাম যখন হয়, ইন্টার ফার্স্ট ইয়ার এক্সামের ঠিক ধরেন আ ১ মাস এরকম আগে। ঠিক আছে? তো এখন আ তো ঘটনা যেটা ঘটছিল সেটা হচ্ছে আমার আমার বড় বোনের বিয়ে। সো আপুর যেদিন বিয়ে শুক্রবার দিনের কথা। তো শুক্রবার দিন এখন দুপুরবেলা বিয়ে কমিউনিটি সেন্টারে। তো হচ্ছে যে সকাল যেহেতু আমি একমাত্র ভাই আমার মোটামুটি অনেকটুকু রেসপনসিবিলিটি আছে। তো সকাল থেকে হচ্ছে যে আমাকে অনেকগুলা কাজ দিছে যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, এই সেই। তো আমি ভাইয়া যে কাজটা করলাম সেটা হচ্ছে ঐদিন আবার সকালে আমার পড়া ছিল, হ্যাঁ? তো সকালে যেহেতু আমার পড়া ছিল মানে ২ টা ক্লাস ছিল কোচিং এ। আমি যেটা করলাম যে আমি সকালবেলায় একদম ভোরে ঘুম থেকে উঠে ব্যাগটা গুছায় আস্তে করে কাউকে না বলে হচ্ছে আমি বের হয়ে গেলাম। মোবাইল সুইচ অফ করে। ঐরকম মোবাইল ছিল না, বাটন ফোন ছিল। ওইটা সুইচ অফ করে আমি আস্তে করে কোচিং এ চলে গেলাম। সারা ২ টা ক্লাস করে এসে জুম্মার নামাজের আগে দিয়ে দৌড়াদৌড়ি করে ঢুকলাম। গোসল করে আমি সবাই অলরেডি প্রোগ্রামে চলে গেছে কমিউনিটি সেন্টারে। আমি পরে যেয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। তো পরে আমার বোন আমার সাথে ওই কয়েকদিন কথাও বলে নাই। মানে আমি এত বেশি রাগ হয়ে গেছিল যে একমাত্র ভাই আমার এতগুলো দায়িত্ব দিছে। তার বিয়ের দিন আমি নাই। একবার প্রোগ্রামের শেষ দিকে যেয়ে হাজির হইছি। তো তখন আমি আসলে এতটা পাগলের মতো ছিলাম যে আমার কাছে আসলে আমার বোনের বিয়ের থেকেও আমার একটা ক্লাস মিস যাবে এটা আমার কাছে বেশি কষ্টদায়ক ছিল। আমি পাগলের মতো ছিলাম আরকি সত্য কথা। তো আমি এইভাবে আরকি পড়াশোনা করছিলাম। আজকে হয়তো অনেকে জিজ্ঞেস করবে, "ভাইয়া বুয়েটে টপ করছেন, এই করছেন, সেই করছেন, কিভাবে করছেন?" বা অনেকে আপনারা থাকেন অনেকের এই প্রবলেমটা হয় যে, "ভাইয়া আমার তো সিলেবাস শেষ হয় না। সিলেবাস অনেক চেষ্টা করি, তাও এটা বাকি, ওইটা বাকি।" তো সিলেবাসটা কখন শেষ হয়? যখন আপনি ইন্টার লাইফটাই এরকম অনেক মহাসমুদ্রের মতো। এটা তখন শেষ হয় যখন আপনি সমুদ্র যত বড় আপনার পাগলামি এটা পাড়ি দিতে আপনার পাগলামিটা তার থেকেও বড় হইতে হবে। আমার পাগলামি কতটুক বড় ছিল আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে, আমার বোনের বিয়ের দিন বিয়ের অনুষ্ঠান সবকিছু ফেলায়-টেলায় আমি হচ্ছে নরমাল কোন পরীক্ষা না। কোচিং এর নরমাল ক্লাস। ফিজিক্স এর একটা ক্লাস, কেমিস্ট্রি একটা ক্লাস। এই ক্লাস করার জন্য আমি চলে গেছিলাম। সো আমার পাগনামিটা এত বড় ছিল। এবং আমার পাগনামি কত বড় ছিল আমি বাসে ঝুলে কলেজে যেতাম। কলেজে তো প্রতিদিন যাইতাম না, ল্যাব-ট্যাবের দিন যাইতাম। ওই বাসে করে ঝুলে যেতাম। এক হাতে ধরেন হ্যান্ডেল ধরতাম, আরেক হাতে বই ধরতাম। আসলে পোলাপান তো জানেনই ইন্টারে কলেজের পোলাপান তো পাইলেই ধরেন দুষ্টামি করে। আসছে আইনস্টাইন এই সেই। মজা করতে পোলাপান ফাটায় ফেলতো। তা আমি ওই মজা এক কান দিয়ে শুনতাম, আরেক কান দিয়ে বের করতাম। ওই এক হাতে হ্যান্ডেল ধরে আরেক হাতে বই নিয়ে ধাক্কা-গুতা একটু পর বাস ব্রেক করতে এমনে যায়ে পড়তাম, ওমনে যায়ে পড়তাম। এর মধ্যে ঠেলা-গুতা খেয়ে তাও ১০-১৫ মিনিট কিছু পড়া যায় কিনা চেষ্টা করতাম। তো আ এইভাবে আরকি পড়ে আগাইছি। পাগলামিটা অনেক বড় ছিল। দ্যাটস ওয়াই মানে পাগলামিটা এতটাই বড় ছিল যে ইন্টার সিলেবাসের এই বিশালতাও ওই পাগলামির কাছে হার মানছে। তাই হয়তো আল্লাহ পাক আ আমাকে বুয়েটে ভালো রেজাল্ট করার সুযোগ করে দিছে। এনিওয়েজ ইন দ্যা মিন টাইম গল্প বলতে আপনাদের স্ক্রিন চলে আসছে। আমি আমার প্রবলেমের একেবারে শেষ দিকে। এই প্রবলেমটা কি আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? একটু আমাকে কমেন্ট করে জানান। আপনারা হয়তো কমেন্ট করছিলেন। আমি দেখতে পাইনি। আমার এখান থেকে স্ক্রিন অফ ছিল। আপনারা ভাইয়াকে একটু কমেন্ট করে জানান। আহ আচ্ছা। ওকে, ওকে। ক্লিয়ার। ওকে, ডান। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ৬৮ নাম্বার প্রবলেম পর্যন্ত করছি। এবার আসি আমরা ৬৯ নাম্বার প্রবলেমে যাব। P69 P69 তাহলে P69 আমাদেরকে কি বলছে? এইটা একটা বর্গক্ষেত্র। কিভাবে বুঝলাম? এটা দৈর্ঘ্য m, প্রস্থ m। এটা একটা বর্গক্ষেত্র। কিন্তু এখন হচ্ছে একদম মধ্যবিন্দু দিয়ে, এই মধ্যবিন্দু দিয়ে মানে এই বাহুটার মধ্যবিন্দু তার মানে এইটুকু কত? এইটুকু হচ্ছে 0.5 মিটার। এইটুকু কত? এইটুকু 0.5 মিটার। ঠিক আছে? এই বরাবর হচ্ছে একটা অক্ষ চলে গেছে। এটাকে আমরা PQ অক্ষ বলছি। তো IPQ what? এটা আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা। এখন আমাকে যদি আইবিডি টা দেওয়া থাকে, আইবিডি কি? ভারকেন্দ্রগামী অক্ষ। আইবিডি টা যদি আমি জানি, তাহলে এইটার সাথে এক্স স্কয়ার, এক্স কত? এক্স হচ্ছে এই যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে এক্স। করলে কি সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে আমি এটা বের করে ফেলতে পারবো। এখন আসেন আইবিডি। আইবিডি এটা কি? কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক।
তো কর্ণের সাপেক্ষে যথাঙ্ক আমরা একটু কি বের করলাম 1/12 ma স্কয়ার। তো আমরা এটা একটু বসাই দিই 1/12 ma স্কয়ার বসাইলাম। আচ্ছা প্লাস mx স্কয়ার। আচ্ছা এখন এক্সটা কিভাবে বের করব? এক্স বের করার অনেকগুলো টেকনিক হইতে পারে। এর মধ্যে দেখেন আমরা যদি এখান থেকে একটা লম্ব নিই, এখান থেকে একটা লম্ব নিলাম, ঠিক আছে? আমি একটু মোটা করে বলি তাহলে আপনারা ভালো হয়তো ধরতে পারবেন এই জিনিসটাকে। আমি এইখান থেকে একটা লম্ব টানলাম, লম্ব টানলে এইটা কি ছিল? এইটা ছিল আপনার কিউ পয়েন্ট, এটা বি। ধরেন এটাকে আমি আরেকটা পয়েন্ট নাম দিলাম, এটাকে আমি নাম দিলাম ই। তাহলে এই যে একটা ত্রিভুজ তৈরি হলো, আমি একটু আলাদাভাবে ত্রিভুজটা আঁকি। হ্যাঁ, এই হচ্ছে আমার সিস্টেমটা, এইটা হচ্ছে বি, এখানে একটা লম্ব নিছি, এখানে একটা লম্ব নেওয়া হয়েছে 90 ডিগ্রি, এইখানে হচ্ছে আপনার কিউ পয়েন্ট, এখানে কিউ, আর এখানে আমি ই নিছি। এখন এই যে আয়তক্ষেত্রের এই একটা বর্গক্ষেত্রের এই কোণটা, কর্ণ যে কোণটা তৈরি করে, এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার জানা আছে, এই অ্যাঙ্গেলটা আমার জানা আছে 45 ডিগ্রি। আমার বেসিক্যালি কি দরকার? এইটুকু দরকার। এটা হচ্ছে এক্স, এক্সটা কি? এক্স হচ্ছে লম্ব। আর আমি কি জানি? আমি এই যে এইটা হচ্ছে আমার অতিভুজ। অতিভুজটা দেখেন, এই যে এইটুকু, এইটুকু কি টোটালটা 1 মিটার হইলে তার অর্ধেক কত? 0.5 মিটার। অর্ধেকটা হচ্ছে 0.5 মিটার। এখানে বলে দিছে পি হচ্ছে আপনার এই এডি এর মধ্যবিন্দু, কিউ হচ্ছে আপনার এবি এর মধ্যবিন্দু। এবি এর মধ্যবিন্দু তার মানে এইটুকু কত? 0.5। তাহলে এই অতিভুজটা আমার জানা আছে 0.5 মিটার। এটা কোণ ধরলে এটা হচ্ছে কি? লম্ব। তাহলে আমি দেখেন বলতে পারি এক্স বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা কত আমার? সাইন 45। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স হচ্ছে 0.5/√2, সাইন 45 এর মান বসাইলাম, বা আমরা বলতে পারি 1/2√2। তো আমরা এইভাবে করলাম কি? আমরা এইভাবে আমাদের এই মানটা কত এটা বের করে নিয়ে আসলাম। তাহলে আমরা এক্স এর ভ্যালুটা যদি বসাই দিই 1/2√2 সেটা স্কোয়ার বসাইলাম। আচ্ছা তাহলে আমাদের এখন এম এর ভ্যালু কত ছিল? এম হচ্ছে দেখেন 1 কেজি বলে দিছে। তাহলে 1/12 ইন্টু 1, এবং বাহুটা কত? বাহুটা হচ্ছে 1 মিটার। তো 1 স্কোয়ার প্লাস 1 ইন্টু 1/2√2, এটা কত? 8 আসে। তাহলে আমরা 1/12 প্লাস 1/8 এখান থেকে করলে অ্যান্সার পেয়ে যাব। তো 12 ইনভার্স প্লাস 8 ইনভার্স করলে আমরা পাই কত? করলে আমরা পাই হচ্ছে 5/24, 5/24 কেজি মিটার স্কোয়ার। এই হচ্ছে আমার অ্যান্সার বা উত্তর, বা 0.436 বলছে আমাকে। 1/12 ইন্টু এম 2√2 স্কোয়ার, 4 ইন্টু 2। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে একটু দশমিকে নিই, দশমিকে নিলে কত হবে? 0.208 কেজি মিটার স্কোয়ার। দেখেন আমার সাথে সবার অ্যান্সার মিলছে কিনা, আমার সাথে সবার অ্যান্সার মিলছে কিনা? হ্যাঁ এই তো সেই জুতির মিলছে, রিপার অবশ্য দ্বিগুণ চলে আসছে, মুবাশশিরের মিলছে। ওকে, তাহলে আমি একটু পুরোটা সাম করি তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। এইটা তো কর্ণ, কর্ণের সাপেক্ষে আমার বের করতে বলে আমাকে পিকিউ অক্ষের সাপেক্ষে বের করতে বলছে। পিকিউটা কি? যে পি হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু, মানে এখানে 0.5, এখানে 0.5। কিউ হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু, মানে এখানে 0.5, এখানে 0.5। এখন আমাকে এই অক্ষের সাপেক্ষে যদি বের করতে বলে, সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করলে আই বিডি প্লাস এম এক্স স্কোয়ার, এক্স হচ্ছে এই দুইটা অক্ষের মধ্যে দূরত্ব, তাহলেই হয়ে যাবে। তো আইবিডি কর্ণগামী অক্ষের সাপেক্ষে যথাভ্রামক, এটাই কিন্তু আমরা আগের ম্যাথটাতে করে আসছি। কত আসছিল? 1/12 এম এ স্কোয়ার। সো 1/12, এম হচ্ছে 1, এ প্রতিবাহুর দৈর্ঘ্য 1, তো বসাইলাম 1/12 আসছে। আর এখানে এম ইন্টু এক্স, এক্স কিভাবে বের করছি? আমি এখান থেকে একটা লম্ব নিছি, লম্ব নিলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই যে লম্ব, এইটুকু হচ্ছে এই ভ্যালুটা, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে অতিভুজ। আর হচ্ছে আপনার এখানে আহ থিটার অপোজিট কোণটা কি? লম্ব। থিটার অপোজিট কোণ লম্ব, এক্স হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু সাইন 45। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের হইছে এম এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু বসা স্কোয়ার করছি, এম হচ্ছে 1, এক্স কে স্কোয়ার করলে এত আসে, যোগ করলে এত কেজি মিটার স্কোয়ার চলে আসছে। ঠিক আছে।
আশা করি এইবার আপনারা বুঝতে পারছেন আমাদের ক্লাস কয়টা পর্যন্ত। আচ্ছা, ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি। আর হয়তো অঙ্ক করব না। আহ আরো অনেক ভালো ভালো অঙ্ক ছিল, কিন্তু আসলে এত কিছু করাইতে গেলে আচ্ছা, লাস্ট একটা অঙ্ক করি, বুয়েটে আসা অঙ্ক, এটা করে আমরা ক্লাসে একদম শেষ দিকে চলে যাব। আমরা এইটাই লাস্ট অঙ্ক লিখে, আর কোনো ভালো অনেকগুলা ভালো অঙ্ক ছিল কিন্তু সময় আসলে নাই। আহ এটাও সুন্দর অঙ্ক করাবো ভাবছিলাম, এটাও তো সুন্দর অঙ্ক। এটাও সুন্দর অঙ্ক, এটাও সুন্দর অঙ্ক, প্রতিটাই ভালো অঙ্ক। কোনটা যে করাবো। এটা আপনারা করছেন। আচ্ছা, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর অঙ্ক থাকবে। এই অঙ্কগুলো আপনার জন্য হোমওয়ার্ক থাকবে, আপনারা ট্রাই করবেন। না পারলে ভাইয়াদেরকে জানাবেন, ভাইয়ারা আপনাদেরকে সলিউশন দিয়ে দিব বা আপনাদেরকে প্রোভাইড করব কিছু একটা। তো আমি বেসিক্যালি আমার কত নাম্বার পর্যন্ত করলাম, এটা ছিল 69। তো P70 আমি নিজে থেকে দিই, কারণ ওইগুলো আপনারা নিজেরা করতে পারবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে। না পারলে ভাইয়ারা আসি। P70 হচ্ছে এরকম। সো আমাকে বলতেছে একটা গাড়ি এরকম বৃত্তাকার ব্রিজের উপর দিয়ে, একটা অর্ধবৃত্তাকার ব্রিজ, সেটার উপর দিয়ে নেক্সট কোয়ার্টারে। আচ্ছা, ঠিক আছে সুবহানা, আপনার কমেন্টটা ভালো লাগলো, ধন্যবাদ। সো আমরা একটা অর্ধবৃত্তাকার ব্রিজের উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছিল বেগে। প্রশ্ন কি? অভিলম্বী প্রতিক্রিয়া কত? খুবই সুন্দর প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। দেখেন এটা কিভাবে সলভ করতে হয়। প্রথমত আপনি যেখানেই থাকেন না কেন, আপনার অবশ্যই কি থাকবে, নিচের দিকে একটা ওজন কাজ করবে, এমজি। যেখানেই থাকেন না কেন নিচের দিকে ওজন কাজ করবে, এমজি। আর উপরের দিকে কি কাজ করে, অভিলম্বী প্রতিক্রিয়া আর। মনে আছে আমরা তলের লম্ব বরাবর যে প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে আর থাকে। এখন একটা বস্তু যদি বৃত্তাকার পথে চলতে হয়, তাহলে ওর কাছে যতগুলো বল আছে সবগুলা বলের লব্ধি হইতে হবে কেন্দ্রের দিকে, এবং ওই বলটার মান হবে কেন্দ্রমুখী বল। ঠিক আছে, তাহলে কি বললাম, একটা বস্তু যখন এরকম একটা অর্ধবৃত্তাকার ব্রিজ দিয়ে পার হচ্ছে, তাহলে এই পয়েন্টে তো সে একটা বৃত্তাকার পথের উপরেই আছে, তাহলে এই পয়েন্টে তার উপর যতগুলো বল আছে সবগুলা বলের লব্ধি হবে কেন্দ্রের দিকে, এবং ওই বলটার মান হবে, লব্ধি বলটার মান হবে কেন্দ্রমুখী বল। এখন তাহলে আমার লব্ধিটা দরকার কি, কেন্দ্রের দিকে মানে নিচের দিকে। তাহলে আমার সবগুলা বলের লব্ধি, এই সবগুলা বলের লব্ধি হইতে হবে কি, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল কত, mv²/r, এটা হইতে হবে। এখন আমার যেদিকে আমার বলটা দরকার ওই দিকে কি আছে, ওই দিকে আছে হচ্ছে আমার ওজন mg, আর উল্টো দিকে আমার কি আছে, অভিলম্বী প্রতিক্রিয়া r। বাদ দিলে লব্ধি বল আমার থাকে mv²/r। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি r ইজ ইকুয়ালস টু mg মাইনাস mv²/r। এই হচ্ছে আমার সূত্র, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র, যে এখানে অভিলম্বী প্রতিক্রিয়ার মান r ইজ ইকুয়ালস টু mg মাইনাস mv²/r। ঠিক আছে। আচ্ছা, সেম জিনিসটাই, সেম জিনিসটাই যদি আমরা করতাম, আমাদের রাস্তাটা এখন অর্ধবৃত্তাকার ভাবে নিচে চলে গেছে একটা সাঁকোর মতো, আমাদেরকে এইখানে গাড়িটা আছে, ঠিক আছে, গাড়িটা ভি বেগে পাড়ি দিচ্ছে। এখন কি হবে, এখন আমার নিচের দিকে হচ্ছে ওজন, উপরের দিকে হচ্ছে আমার অভিলম্বী প্রতিক্রিয়া আর, কেন্দ্র তো এই বরাবর। এখন যেটা হবে কাহিনী,
আমার সবগুলা বলে লব্ধি কেন্দ্রের দিকে, কেন্দ্র এখন উপরের দিকে আছে, আর মাইনাস এম জি, এই লব্ধি বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর। তার মানে আর হবে হচ্ছে এখন এম জি প্লাস এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ওকে, এই হচ্ছে আমার সূত্র। তাহলে এইটা আমাদের 71 নাম্বার প্রবলেম ছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে এবং আপনারাও স্বাধীন হইলেন নিউটন মেকানিক্স থেকে 71 নাম্বার প্রবলেম দিয়ে। ঠিক আছে, তো আমরা এই প্রবলেমটাই কি বলছি, যখন হচ্ছে গাড়িটা এরকম নিচু একটা অর্ধবৃত্তাকার সাঁকো দিয়ে পার হচ্ছে ভি বেগে, তখন তার অভিলম্বী প্রতিক্রিয়া কত হবে। নিচের দিকে ওজন আছে, উপরের দিকে অভিলম্বী প্রতিক্রিয়া, সবগুলা বলের লব্ধি হবে হচ্ছে কেন্দ্রমুখী বলের মান। কেন্দ্রমুখী বলের দিকে হবে লব্ধিটা, কেন্দ্রমুখী বল তো উপরের দিকে, কেন্দ্রের দিকে, তাহলে আরটা বড় হবে, ওজনটা ছোট হবে। সো আর মাইনাস এম জি, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আর কত হবে আমরা বের করে ফেললাম। ওকে, সো অলরেডি আমি 15 মিনিট এক্সট্রা করায় ফেলছি। আরো অনেক কিছু করানোর প্ল্যান ছিল, এখানে অনেকগুলা প্রবলেম আনছিলাম, অনেক মানে আরো অনেকগুলা প্রবলেম দিয়েছিলাম, বেছে বেছে ফিল্টারিং করে আমি আজকে শিখতে একটু আগে আসছি, 6টার দিকে 6টা সরাসরি চলে আসছি। 2 ঘন্টা ধরে ফিল্টার করছি যে আপনাদেরকে স্পেশাল প্রবলেম তো অনেক আছে, কোনটা বাদ দিয়ে কোনটা দেখাবো, কিন্তু আসলে দেখানোর সুযোগ পাইলাম না, কারণ ক্লাসের টাইম লিমিটেড। তবে আপনাদেরকে একটা সোর্স বলে দিই, গত বছর এই চ্যাপ্টারটা ভাইয়াই পড়াইছিলাম এবং ভাইয়া ক্লাসে আরো অনেকটাই মানে আপনাদেরকে কিছু অঙ্ক এমন করেছে যেটা গত ব্যাচে করায় নাই, আবার গত ব্যাচকে কিছু অঙ্ক এমন করেছিলাম যেটা আপনাদেরকে করায়নি। সো আপনারা গত ব্যাচের রেকর্ড ক্লাসটা তো আর্কাইভে আছে, আপনাদের কাছে অ্যাপের মধ্যে অ্যাক্সেস আছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার শুভ ভাইয়ারই নেওয়া গত বছরের যে ক্লাসগুলো আপনার কাছে আর্কাইভে আছে, ওগুলা থেকে আপনি একটু অঙ্কগুলো দেখে নিন, তাহলে আরো অনেকগুলো অঙ্কের কালেকশন পাবেন। ভাইয়া হয়তো শেষ করতে পারলাম না, চ্যাপ্টার তো ফুললি শেষ, অ্যাডভান্স প্রবলেমও করাইলাম, কিন্তু প্রবলেম তো আরো হাজার হাজার আছে, আরো কিছু সুন্দর সুন্দর প্রবলেম আছে ভাইয়ার গত বছরে করানো, আর্কাইভ থেকে একটু দেখে নিন। আর একেবারে শেষ দিকে চলে আসলাম, এখানে পিপিটিতে আরো অনেকগুলা ম্যাথ থাকবে, এগুলো আপনাদের জন্য হোমওয়ার্ক। একেবারে শেষ, আপনাদের কোয়ার্টারের শেষ ক্লাস ভাইয়াকে দিয়ে শেষ হচ্ছে, এবং বলছিলাম যতদিন পর্যন্ত পশ্চিম আকাশ দিয়ে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত যেমন কিয়ামত হবে না, নিউটন মেকানিক্স যেদিন পর্যন্ত না শেষ হবে সেদিন পর্যন্ত কোয়ার্টার 2 শেষ হবে না। তো আজকে যেহেতু নিউটন মেকানিক্স এর সমাপ্তি ঘটলো, আজকে আপনাদের কোয়ার্টারও সমাপ্তি ঘটতেছে। আমার ক্ষেত্রে অনেক সময় এরকম হইতো, যখন আপনাদের মতো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম, তখন একবার একটা অঙ্ক ছিল, এটা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের। ওই অঙ্কটা ছিল এরকম যে শিকল দিয়ে একটা মানে শিকলের নিচে একটা বালতি ঝুলায় দেওয়া হয়েছে, একটা কূপ থেকে পানি উঠাচ্ছে। নরমালি নরমালি পানি উঠাইলে সমস্যা নাই, কিন্তু শিকলের ভর থাকলে অঙ্কটা অনেক জটিল হয়ে যায়, ইন্টিগ্রেশন টিগ্রেশন অনেক ঝামেলা লাগে। তো আমি আমাদের টিচার হচ্ছে ক্লাসে করতে দিছিল, সবাই মিলে করতেছে, বাট আমি ছিলাম একমাত্র মানুষ, আমি হচ্ছে পারছিলাম আর কি অঙ্কটা। তো আমি যখন পারছিলাম স্যার অনেক খুশি হয়েছিল, স্যার আমাকে স্টেজে মানে ক্লাসের সামনে ডেকে নিয়ে গেছিল সবার সামনে, এবং ধরেন অনেক প্রশংসা করছিল। তো ওইটা আমার লাইফে এই ইন্টারের আপনাদের এই টাইমটা তো ওয়ান অফ দা স্মরণীয় ঘটনা আমার লাইফের, যে একটা অঙ্ক পারছিলাম, স্যার এত খুশি হয়েছে, স্যার সামনে নিয়ে আসছে। তো আপনাদের লাইফেও নিশ্চয়ই এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা থাকবে। তো আমাদের এই কোয়ার্টার 2 এর জার্নিটা আপনার সাথে কেমন ছিল, কেমন লাগলো, এই ব্যাপারগুলো আমরা আগামী 7 দিন আপনাদের বন্ধ থাকবে, আপনাদের থেকে শুনতে চাই। যেন ক্লাসে দেখা না হলেও পোস্টে, কমেন্টে আপনাদের সাথে যেন আমাদের দেখা হয়। তো ভালো থাকবেন সবাই, শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।